আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যাপ্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের কেমিক্যাল বন্ড এটার পার্ট 1 অলরেডি কভার করে ফেলছি। আমরা হচ্ছে আজকে পার্ট 2 দেখব। পার্ট 2 তে আমরা বেশ ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র শিখব, যেগুলো আমার বন্ধন জিনিসটাকে এক্সপ্লেন করতে, রাসায়নিক বন্ধন জিনিসটাকে এক্সপ্লেন করতে অনেক বেশি কাজে দিবে। সো চলো শুরু করি। সো আমরা ফার্স্টে এই যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভিভিটি। ভিভিটি এটার ফুল ফর্ম হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি। ব্যালেন্স বন্ড থিওরি। আচ্ছা, এইটা আমরা যে যতগুলা এতদিন পর্যন্ত যতগুলা বন্ধন দেখতেছি সেই ছোটবেলা থেকেই, সেই ছোটবেলা থেকে আমরা যত বন্ধন টন্ধন দেখতেছি সব কিছুই এই বিবিটির সাথে কানেক্টেড। মনে রাখবা, আমরা এতদিন পর্যন্ত যেভাবে বন্ধন পড়ছি, যেই ইলেকট্রনিক কাঠামো আঁকছি, ডট আঁকছি, তারপর ক্রস আঁকছি, যা যা করছি সব কিছু ভাইয়া এই ব্যালেন্স বন্ড থিওরির সাথে কানেক্টেড। মনে রাখবা এটা, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরির মধ্যে একটু জিনিসগুলো বুঝি। ব্যালেন্স বন্ড থিওরি কি নিয়ে ডিল করে সেটা যদি একটু বলি, এটা হচ্ছে মনে রাখবা অ্যাটমিক অরবিটাল নিয়ে ডিল করে। অ্যাটমিক অরবিটাল, পারমাণবিক অরবিটাল নিয়ে ডিল করে। আমি জানি তোমাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে, সমস্যা নেই, আমরা এগুলো সব বুঝবো আস্তে আস্তে। অ্যাটমিক অরবিটাল নিয়ে কাজ করে, অ্যাটমিক অরবিটাল নিয়ে কাজ করে, ঠিক আছে? পারমাণবিক অরবিটাল নিয়ে কাজ করে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইখানে একটা জিনিস খেয়াল রাখবা, এরা সবসময় বাইরের শক্তি স্তর নিয়ে কথাবার্তা বলছে। ব্যালেন্স বন্ড থিওরি সবসময় কি বলে? পরমাণুর বাহিরের শক্তি স্তর বন্ধনে অংশগ্রহণ করবে। তাহলে এইখানে আমার কি কথাবার্তা? এখানে হচ্ছে বাহিরের শক্তি স্তর, বাহিরের শক্তি স্তর। এটা ভালো করে মনে রাখবা, যখনই তুমি দেখবা ব্যালেন্স বন্ড থিওরি, এটা হচ্ছে সবসময় কি নিয়ে কাজ করছে? বাহিরের শক্তি স্তর। যখনই দেখবা ব্যালেন্স বন্ড থিওরি, তুমি বুঝবা যে এটা হচ্ছে বাইরের শক্তি স্তর নিয়ে কথাবার্তা বলছে। হোয়াট ডাজ ইট মিনস? এই বাইরের শক্তি স্তর দিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন ভাই? এটা একটু আমাকে বুঝান। সো এটা একটু বলতেছি তোমাকে। দেখো, বাইরের শক্তি স্তর বলতে তুমি যখন গঠন চিত্র আঁকতা বন্ধনের, যখন গঠন চিত্র আঁকতা, ধরো নাইট্রোজেন, তো নাইট্রোজেনের ইলেকট্রনিক বিন্যাস করো। ইলেকট্রনিক বিন্যাস করলে কি আসবে? 1s2, তারপর কি আসে? 2s2, তারপর কি আসে? 2p3। এখন এটার বাইরের শক্তি স্তর কোনটা? তুমি বলবো ভাই এই যে দেখা যাচ্ছে 2s2 2p3, এটাই হচ্ছে বাইরের শক্তি স্তর। বিলিভ করো ভাইয়া, ব্যালেন্স বন্ড থিওরি তোমাকে বলতেছে ভাইয়া যে তুমি এই 2s2 2p3 নিয়েই কাজ করবে, অন্য কোনো কিছু বন্ধনে অংশগ্রহণ করবে না। এর বাইরে যারা আছে এটা বন্ধনে অংশগ্রহণ করবে না, সবসময় বাইরের শক্তি স্তরই বন্ধনে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরির সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা। সো অ্যাটমিক অরবিটাল নিয়ে কাজ করে এবং বাইরের শক্তি স্তর নিয়ে কথাবার্তা। একইভাবে তুমি কিন্তু এটা অক্সিজেনের ক্ষেত্রেও বলতে পারবা, একইভাবে তুমি এটা কিন্তু অক্সিজেনের ক্ষেত্রেও বলতে পারবা। তুমি যদি অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করো, ধরো অক্সিজেন 8, অক্সিজেন হচ্ছে 8, তাহলে এই ক্ষেত্রে বন্ধনটা কিরকম হবে? এই যে 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর কি দিবা? 2p4। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া আমার কোন ইলেকট্রনগুলো বাইরের শক্তি স্তর? এই যে এরা হচ্ছে বাইরের শক্তি স্তর, এরা বন্ধনে অংশগ্রহণ করবে। তুমি এটার গঠন চিত্র যদি আঁকো তাহলেও বুঝতে পারবা। তুমি ধরো নাইট্রোজেনের গঠন চিত্র যখন আঁকতা, নাইট্রোজেনের গঠন চিত্র কিভাবে আঁকতা? এখানে একটা নাইট্রোজেন পরমাণু, আবার এইখানে আরেকটা নাইট্রোজেন পরমাণু। এখন নাইট্রোজেনের বাইরের শক্তি স্তরে কটা থাকে? বাইরের শক্তি স্তরে তুমি দেখো ইলেকট্রনিক বিন্যাসে তুমি অলরেডি আঁকা রাখছো, কটা থাকে? 5টা। তাহলে দিয়ে দিব 5টা, 1টা 2টা, তারপর হচ্ছে 3টা, তারপর হচ্ছে 4টা, তারপর হচ্ছে 5টা। এই যে দেখো 5টা দিয়ে দিলাম। একইভাবে ডান পাশে যে নাইট্রোজেনটা আছে সেটারও 5টা দিয়ে দিব। চলো দিয়ে দিই। এইখানে হচ্ছে 1টা, তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 3টা, তারপর হচ্ছে 4টা, তারপর হচ্ছে 5টা। এই যে দেখো 5টা। এই যে দেখো বাইরের শক্তি স্তর দিয়ে কিন্তু আমরা বন্ধনটা তৈরি করতেছি, ঠিক আছে? বাইরের শক্তি স্তর দিয়েই কি করতেছি? আমরা বন্ধনটা তৈরি করতেছি। এবার দেখো এই যে এখানে একটা বন্ধন হয়েছে, এইখানে একটা বন্ধন হয়েছে, এইখানে একটা বন্ধন হয়েছে। এই যে দেখো বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলো কি করতেছে? ওভারল্যাপ করতেছে। তার মানে এই যে ওভারল্যাপ একজন আরেকজনের সাথে জোড়া লাগতেছে। তার মানে ব্যালেন্স বন্ড থিওরির মধ্যে একটা জিনিস হচ্ছে ওভারল্যাপ। একটা জিনিস হচ্ছে ওভারল্যাপের বাংলা কি? ওভারল্যাপের বাংলা হচ্ছে অধিক্রমণ। একজন আরেকজনের সাথে কি হয়ে যাচ্ছে? জোড়া লাগতেছে, একজন আরেকজনের সাথে অ্যাটাচ হচ্ছে বা অ্যাড হচ্ছে। এই যে অধিক্রমণের একটা ব্যাপার স্যাপার আমার ব্যালেন্স বন্ড থিওরির মধ্যে ছিল, বা ব্যালেন্স বন্ড থিওরি বা বিবিটির মধ্যে ছিল। এটার খুব ভালো আরেকটা এক্সাম্পল তুমি দেখতে পারবা চাইলেই। দেখো আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো আমি এবার যদি একটু বক্স ডায়াগ্রামে দেখাই, ধরো আমি যদি বলি হাইড্রোজেনের কোন অরবিটাল থাকে? হাইড্রোজেনের কি থাকে? হাইড্রোজেনের 1s1। তুমি যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, হাইড্রোজেন কি ভাইয়া?
হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি করো এটা হচ্ছে 1s1। এস অরবিটালের আকার কিরকম ভাইয়া? এস অরবিটালের আকার হচ্ছে গোলাকার। তাহলে এস অরবিটাল, একটা এস অরবিটাল, একটা এস অরবিটাল আরেকটা এস অরবিটালের সাথে কি করবে? ওভারল্যাপ করবে। একটা এস অরবিটাল আরেকটা এস অরবিটালের সাথে কি করবে? ওভারল্যাপ করবে। এই যে দেখো ওভারল্যাপ করছে, এই দেখো এইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, একটা হাইড্রোজেন পরমাণুর অরবিটাল, এইটা আরেকটা হাইড্রোজেন পরমাণুর অরবিটাল। এই যে দেখো একজন আরেকজনের সাথে কি কইছে? জোড়া লাগছে, এই যে ওভারল্যাপ হয়েছে। এই যে ওভারল্যাপ হয়েছে এই ব্যাপারটাকে আমরা বলতেছি কি? ব্যালেন্স বন্ড থিওরি। এবং এখানে একটু খেয়াল রাখবো ভাইয়া, এই ব্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে কিন্তু এখানে বন্ধনটা হয়েছে, মানে এটাকে এক্সপ্লেইন করা হয়। কেমিস্ট্রির যে বন্ড আছে, বন্ড কিভাবে বন্ধন গঠন হয়, পুরো জিনিসটা এক্সপ্লেইন করা হয়েছে ব্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে। আচ্ছা, সো যদি সহজ ভাষায় বলতে চাই, ব্যালেন্স বন্ড হচ্ছে পারমাণবিক অরবিটাল নিয়ে কাজ করে, অধিক্রমণ থাকবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে বাহিরের শক্তি স্তর এখানে বন্ধনে অংশগ্রহণ করবে। আরেকটা ছোট্ট কথা এখানে আছে ব্যালেন্স বন্ড থিওরির মধ্যে, এইখানে বলে রাখি, ব্যালেন্স বন্ড থিওরির আরেকটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে মনে রাখবো ভাইয়া, ফার্স্ট বন্ড প্রথম বন্ধন, ফার্স্ট বন্ড প্রথম বন্ধন অলওয়েজ ALWAYS, ফার্স্ট বন্ড অলওয়েজ উইল বি সিগমা, উইল বি সিগমা, মানে প্রথম যদি কোনো একটা বন্ধন হয় এটা অলওয়েজ কি হবে? সিগমা বন্ধন হবে। এটা মনে রাখবো, ভালো করে মনে রাখতে হবে, ফার্স্ট বন্ড অলওয়েজ কি হবে? সিগমা বন্ধন হবে। আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে পি অরবিটালের যে ওভারল্যাপগুলো হয়, তোমরা কিন্তু এগুলো পড়ছো, পি অরবিটাল যে ওভারল্যাপগুলো হয় কোথায় পড়ছো? এই যে শেপ টেপগুলো আর কি, হ্যাঁ। পি অরবিটালের যখন ওভারল্যাপ হবে, এই একটা পি অরবিটাল ধরো, এটা হচ্ছে পি ওয়াই, এটা ধরো হচ্ছে, আমি বলতেছি এটা হচ্ছে পি ওয়াই, হ্যাঁ, পি ওয়াই মনে রাখবা, এটা কিন্তু ব্যালেন্স বন্ড থিওরি বলতেছি। পি অরবিটালের মধ্যেও কি হবে? ওভারল্যাপ হবে। যখন একটা পি অরবিটাল আরেকটা পি অরবিটালের সাথে ওভারল্যাপ করবে, এটাও যদি হচ্ছে আমার পি ওয়াই হয়, তখন এই দুজনের মধ্যে যখন ওভারল্যাপ হবে, এদের মধ্যে চিহ্নের একটা মারপেচ আছে। এটা যদি প্লাস হয় এখানেও কি হবে? প্লাসই হবে। এখানে যদি মাইনাস হয় এখানেও কি হবে? মাইনাস হবে। ব্যাপারটা কখনোই এমন না, উল্টা হবে। যদি তাদের মধ্যে ওভারল্যাপ হয়, মনে রাখবো ভাইয়া, যদি তাদের মধ্যে ওভারল্যাপ হয় চিহ্নটা কি হবে? সেম হবে। এখানে যদি প্লাস হয় এখানেও হবে প্লাস, এখানে যদি মাইনাস হয় এখানেও হবে মাইনাস, চিহ্ন সবসময় কি থাকবে? সেম থাকবে। এটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরির আরেকটা কথা, ঠিক আছে। এটা আসলে ওয়েভ দিয়ে বোঝা যায়, আমি জানি তোমাদের একটু কষ্ট হচ্ছে এটা বুঝতে, ওয়েভ দিয়ে আসলে কতটা বুঝবে আমি জানি না, তাও একটু আইডিয়া দিচ্ছি। ওয়েভের ক্ষেত্রে যখন তুমি সুপারপজিশন থিওরি এরকম তরঙ্গের ক্ষেত্রে পড়বা, তখন তুমি দেখতে পারবা তরঙ্গের ক্ষেত্রে যখন তুমি বন্ধন দেখবা, এরকম যদি একটা তরঙ্গ চিন্তা করো, এইরকম একটা যদি তরঙ্গ চিন্তা করো, এরকম যদি একটা তরঙ্গ তুমি চিন্তা করো, ধরো এটা একটা তরঙ্গ, এটার আরেকটা তরঙ্গ যখন ওভারল্যাপ করে, এই যে দেখো ভাইয়া, এই যে এইখানে দুইটা যখন একই ডিরেকশনে থাকে, একই ডিরেকশনে থাকে, তখন সেখানে আমরা বলি হচ্ছে লব্ধি বিস্তার। এই লব্ধি বিস্তারটা কি হয়? সর্বোচ্চ হয়। যখন একই ডিরেকশনে থাকে তখন লব্ধি বিস্তারটা কি হয়? সর্বোচ্চ হয়। একই ডিরেকশনে যখন থাকবে তখন লব্ধি বিস্তারটা হচ্ছে সর্বোচ্চ। এখন দেখো এই যে গ্রিন কালারের এই ওয়েভটা কি বলতেছে? মাধ্যমের কণাগুলোকে উপরের দিকে নিয়ে যেতে। আবার ইয়েলো কালারের যেটা আছে, ইয়েলো কালারের যে ওয়েভটা আছে, সেটাও কি বলতেছে? ভাই মাধ্যমের কণাগুলোকে আপনি কোথায় নিয়ে যাবেন? উপরের দিকে নিয়ে যাবেন। এখান থেকে আমরা কি পাই? একটা লব্ধি তরঙ্গ পাই। লব্ধি তরঙ্গটাকে যদি আমরা লাল দিয়ে প্রকাশ করি, এই যে দেখো মাঝ বরাবর আমি টানতেছি, এই যে ভাইয়া যেটা আমি টানলাম রেড কালার দিয়ে, এইটা হচ্ছে লব্ধি তরঙ্গ, রেজাল্টেন্ট, হ্যাঁ। এখন দেখো দুইটা একই ডিরেকশনে থাকলেই তুমি লব্ধিটা পাবা। লব্ধিটা তুমি তখনই পাবা যখন দুইটা একই ডিরেকশনে থাকবে। একই ডিরেকশনে থাকলে তখন তুমি লব্ধি পাবা। একই ডিরেকশনে থাকলে লব্ধি পাবা। এটার মানে হচ্ছে ভাইয়া দুইটার সাইন কি হবে? সেম হবে। সেম। এখন এটা ওয়েভ দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়, কারণ এগুলো বেসিক্যালি ওয়েভের মতোই কাজ করে। আচ্ছা, সো আমরা এটা মনে রাখবো, ব্যালেন্স বন্ড থিওরির ক্ষেত্রে যদি তুমি লব্ধি চিন্তা করো তাহলে সেম সাইনে হবে, ফার্স্ট বন্ড অলওয়েজ উইল বি সিগমা, ওভারল্যাপের মাধ্যমে হবে, বাহিরের শক্তি স্তর অংশগ্রহণ করবে, আর অ্যাটমিক অরবিটাল নিয়ে কাজ করে। এখন এই যে ব্যালেন্স বন্ড থিওরি আমরা পড়লাম, এটা কি কোনো লিমিটেশনস আছে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এটার কিছু লিমিটেশনস আছে। সো আমরা চলো একটু লিমিটেশনসগুলো দেখে ফেলি। এটার কিছু লিমিটেশনস আছে। সো চলো আমরা একটু লিমিটেশনসগুলো দেখি। লিমিটেশনস মানে সীমাবদ্ধতা, লিমিটেশনস। আমরা এতদিন যা পড়ছি সবই কিন্তু ব্যালেন্স বন্ড থিওরি পড়ছি এতদিন, হ্যাঁ, সব কিছু ব্যালেন্স বন্ড থিওরি পড়ছি। যত বন্ধন 9, 10 থেকে সেই 8, 9, 11, 12 যা পড়বা সব ব্যালেন্স বন্ড থিওরি। তারপরে কি বাকিগুলো হয় না? বাকিগুলো হয়, আমরা এটা পরে আজকে দেখব। সো লিমিটেশনস কি? লিমিটেশনসের 1 নাম্বার লিমিটেশনস হচ্ছে এটা স্পেকট্রামের বাংলা হচ্ছে বর্ণালী। স্পেকট্রাম এক্সপ্লেন করতে পারে না। 2 নাম্বার লিমিটেশনস হচ্ছে ভাইয়া ম্যাগনেটিজম এক্সপ্লেন করতে পারে না। চৌম্বক ধর্ম এক্সপ্লেন করতে পারে না। 3 নাম্বার লিমিটেশনস হচ্ছে বিভিন্ন যৌগের প্রপার্টিস, নেচার মানে প্রকৃতি বা প্রপার্টিস, এটা এক্সপ্লেন করতে পারে না।
স্পেকট্রাম মানে বর্ণালী, ম্যাগনেটিজম মানে চৌম্বক ধর্ম, এটা ব্যাখ্যা করতে পারে না। তারপর হচ্ছে নেচার বা প্রকৃতি, এগুলো ব্যাখ্যা করতে পারে না। তারপর বললামই তো এই তিনটা জিনিস। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবা, ব্যালেন্স বন্ড থিওরির মধ্যে এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে রেজোনেন্স। আমি জানি তোমরা রেজোনেন্স ওয়ার্ডটা অনেকেই হয়তো বা জানো না, আমরা এগুলো দেখবো, সমস্যা নেই, এগুলো সব বুঝবো, সব এভরিথিং সব বুঝবো, টেনশন নাই। সো এখানে খুব সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে রেজোনেন্স, এটা ভালো করে মনে রাখবা। ব্যালেন্স বন্ড থিওরির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে রেজোনেন্স। সো এই হচ্ছে মোটামুটিভাবে ব্যালেন্স বন্ড থিওরির কথাবার্তা। এগুলা সে এক্সপ্লেন করতে পারে না, মনে রাখবা, এগুলা কি করতে পারে না, এক্সপ্লেন করতে পারে না। সো স্পেকট্রাম এক্সপ্লেন করতে পারে না, তারপর হচ্ছে ম্যাগনেটিজম এক্সপ্লেন করতে পারে না, এবং বিভিন্ন যৌগের নেচার সে কি করতে পারে না, এক্সপ্লেন করতে পারে না। তবে ব্যালেন্স বন্ড থিওরি একটা মজার কাহিনী আছে। ব্যালেন্স বন্ড থিওরি দিয়ে তুমি যদি ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা কিন্তু বেশ সিম্পল। ব্যালেন্স বন্ড থিওরির এটার ক্যালকুলেশন কি, তুমি যদি ক্যালকুলেশন করো, এটার ক্যালকুলেশন বেশ সিম্পল, মনে রাখবা ভাইয়া, ব্যালেন্স বন্ড থিওরির ক্যালকুলেশন বেশ সিম্পল। আমরা বেশ অনেক কিছুই এখানে জেনে ফেললাম ভাইয়া, আমাদের জানার বাইরে। এই জিনিসগুলো বেশ একটু কঠিন মনে হতে পারে, বাট একটু ধৈর্য ধরো ভাইরা, আমি তোমাদেরকে এগুলো সব আস্তে আস্তে সবই বুঝাই দিব, ঠিক আছে? যদি এইখানে না বুঝো, দেখবা এই যে আমি জানি অনেকের মাথায় এটা ঢুকতেছে না ভাই, ওভারল্যাপ বা অধিক্রমণ জিনিসটা কি, আবার প্রথম বন্ধন সবসময় কেনই সিগমা হবে, এটা আমি জানি তোমাদের এটা হচ্ছে, এটা কেন প্লাস প্লাস মাইনাস মাইনাস হচ্ছে, এটাও একটা ব্যাখ্যা যদি আপনি দিচ্ছেন তরঙ্গ দিয়ে, আমি বুঝতেছি না, সমস্যা নাই, তুমি দেখবা কোনো না কোনো পার্টে এগুলো দেখবা আরও এক্সপ্লেন করবো এবং তুমি বুঝে যাবা ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে এমওটি এই জিনিসটা একটু দেখব। এমওটি এর ফুল ফর্ম কি ভাইয়া? মলিকুলার অরবিটাল থিওরি। ফুল ফর্ম উপরে লেখা আছে, দেখো, মলিকুলার অরবিটাল থিওরি। আচ্ছা, এবার এমওটি এটা কেন আসলো? ওই যেটা বললাম, কিছু লিমিটেশন ছিল ব্যালেন্স বন্ড থিওরি। তুমি ম্যাগনেটিজম, তারপর হচ্ছে স্পেকট্রাম, তারপর হচ্ছে বিভিন্ন কম্পাউন্ড বা বিভিন্ন অক্সাইড বা বিভিন্ন রকম কেমিক্যালসের তুমি নেচার এক্সপ্লেন করতে পারতেছিল না। ওই এক্সপ্লানেশন যেহেতু তুমি করতে পারতেছ না, তাহলে তোমার কি লাগবে? একটা নতুন জিনিস লাগবে, যেটা হচ্ছে এমওটি। এখন আমি তোমার একটু বলি ভাইয়া, এমওটি যে আণবিক অরবিটাল তৈরির প্রক্রিয়া, মলিকিউল রিলেটেড কাজ, মানে মলিকিউল নিয়ে তুমি কাজ করবা। এখন এটা মনে রাখবা ভাইয়া, মলিকুলার অরবিটাল থিওরিতে যে মলিকুলার অরবিটালগুলো তৈরি হয়, এগুলো কিন্তু একটু হাইপোথেটিক্যাল। এগুলো কি একটু হাইপোথেটিক্যাল, এটা মনে রাখবা। আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে? যৌগ গঠনে সবসময় সব পরমাণুর সব অরবিটাল অংশগ্রহণ। এটা মানে কি ভাইয়া? এই কথাটার মানে কি ভাইয়া? এই কথাটার মানে হচ্ছে, ধরো তুমি যখন নাইট্রোজেন নিচ্ছ, নাইট্রোজেন 7, হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম 1s2 2s2, পার্থক্যটা বলতেছি, বিভিটি আর এমএটি এর পার্থক্যটা তুমি এখনই বুঝে যাবা। 2p3 দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন ধরো আরেকটা নাইট্রোজেন পরমাণু নিব, কারণ নাইট্রোজেন অণুর মধ্যে তো দুইটা নাইট্রোজেন থাকে, তাহলে ধরো নাইট্রোজেন 7 নিলা। তাহলে এখন এখানে কি হবে? এখানে হবে 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p3। তোমরা আশা করি বুঝতেছো, যেরকম নাইট্রোজেন অণু যখন তুমি চিন্তা করো, কয়টা নাইট্রোজেন পরমাণু থাকে? এখানে দুইটা নাইট্রোজেন পরমাণু থাকে না? হ্যাঁ ভাই, এখানে দুইটা নাইট্রোজেন পরমাণু থাকে, কারণ এটা ডায়াটমিক, তাহলে দুইটা নাইট্রোজেন পরমাণু আমার লাগবে। তুমি দেখো এখানে আমি এই জন্য দুইটা নাইট্রোজেন পরমাণু নিছি। এখন তুমি দেখো বিবিডিতে তুমি কি বলছিলা? তুমি বলছিলা ভাই, বিবিডিতে সবসময় বাইরের শক্তি স্তর অংশগ্রহণ করবে। বিবিডিতে কি হবে? সবসময় বাইরের শক্তি স্তর অংশগ্রহণ করবে। এটা বলছিলা কার রেসপেক্টে? এটা বলছিলা বিবিটি। এটা কি বলছিলা? ভিভিটি, ব্যালেন্স বন্ড থিওরিতে তুমি বলছিলা সবসময় বাইরের শক্তি স্তর অংশগ্রহণ করবে। নাও এখন আমাদের রাজা আসতেছে, কিং। এই যে দেখো ভাই, এই কিং কি বলতেছে? এই কিং হচ্ছে এমওটি। এই যে গ্রিন কালারের যে বক্সটা আছে, এটা হচ্ছে এমওটি বলতেছে। এমওটি কি বলতেছে ভাইয়া? যখন আপনি বন্ধন গঠন করবেন, তখন ভাই যারা আছে সবাই অংশগ্রহণ করবে, কেউ বাদ যাবে না একটি শিশু, এরকম টাইপের। সবাই অংশগ্রহণ করবে, যারা আছে সবাই অংশগ্রহণ করবে। এটা হচ্ছে এমওটি। খেয়াল করে দেখো, যৌগ গঠনের সময় সব পরমাণুর সব অরবিটাল অংশগ্রহণ করবে। রিমেম্বার দিস থিং, সবাই অংশগ্রহণ করবে। ভাই আরেকটু বুঝান, চলো করি। আমি কিন্তু এখানে বক্স দিয়ে তোমাদেরকে বুঝাইতেছি, যাতে তোমরা রিলেট করতে পারো জিনিসটা, বিবিটির সাথে এমওটির পার্থক্যটা কি। ধরো এবার আমি অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করলাম, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p4, হ্যাঁ। সো আমি আরেকটা অক্সিজেন পরমাণু নিতে হবে, কারণ অক্সিজেনও কি ডায়াটমিক, তাহলে আরেকটা অক্সিজেন নিলাম, অক্সিজেন 8। তাহলে এইখানে কি 1s2 2s2 2p4, হ্যাঁ। ওকে। এই যে এইখানে ভাইয়া
এরা যদি অংশগ্রহণ করে বন্ধন গঠন করে সেটা আমরা কি বলি এটা কার জন্য ভাই, এটা হচ্ছে বিভিটি। কার জন্য ভাই? ভিভিটি। আচ্ছা, আর যদি ভাই এরা দিন দুনিয়ার সবাই অংশগ্রহণ করে, আল্লাহর দুনিয়ায় যারা আছে সবাই অংশগ্রহণ করে, তাহলে তারা কাহাকে মানতেছে, কোন থিওরিকে মানতেছে? তুমি বলবো ভাই তাহলে তারা মানতেছে হচ্ছে এমওটি, মলিকিউলার অরবিটাল থিওরি। সো এখন এই যে আমার মলিকুলার অরবিটাল থিওরি আমরা কিন্তু বুঝে গেলাম। আচ্ছা, এখন মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে আমরা বেসিক্যালি মলিকিউল যে ফর্ম করব বা মলিকুলার অরবিটাল যেগুলো দাঁড় করাবো সেগুলো কিন্তু হাইপোথেটিক্যাল, মনে রাখো ভাইয়া। সো আমরা আশা করি এমওটি আর বিভিটির একটা যে বেসিক ডিফারেন্স আছে এটা এই দুইটা চিত্রের মাধ্যমেই অনেকটা বুঝে যাওয়ার কথা। এবার আমরা এমওটিকে একটু এক্সপ্লেন করি 4টা বা 5টা স্টেপের মাধ্যমে। সো ফার্স্ট স্টেপ 1 আমরা কিছু স্টেপের মাধ্যমে এগুলো একটু এক্সপ্লেন করব। স্টেপ 1, ওকে। সো স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে কাউন্ট অ্যাটমিক অরবিটাল। একটু মনোযোগ দিতে হবে ভাইয়া, এগুলো না বুঝলে কিন্তু আমরা আজকে ক্লাসে অনেক কিছু বুঝবো না। হ্যাঁ, কাউন্ট অ্যাটমিক অরবিটাল। স্টেপ 2 তে আমরা কি করব ভাই? স্টেপ 2 তে আমরা যেটা করব, ফর্ম মলিকিউলার অরবিটাল মানে আণবিক অরবিটাল গঠন করে ফেলবো। ফর্ম মানে গঠন, হ্যাঁ, মলিকিউলার অরবিটাল। ফার্স্টে তুমি কি করবা? অ্যাটমিক অরবিটাল গুনবা। আমি একটু পরে সব বুঝাই দিব ভাই, টেনশন না, একটু জাস্ট ধৈর্য ধরো। ফর্ম মানে হচ্ছে গঠন, ফর্ম মলিকিউলার অরবিটাল। এবার স্টেপ 3 হচ্ছে ভাইয়া, এনে খুবই ইম্পর্টেন্ট, 50% হবে BO, 50% হবে বন্ডিং অরবিটাল। তুমি যে আণবিক অরবিটালগুলো ফর্ম করছো এটার 50% হবে বন্ডিং অরবিটাল, আর বাকি রেস্ট অফ দ্য 50% এটা যেটা হবে সেটা হবে অ্যান্টি বন্ডিং অরবিটাল। হ্যাঁ, মানে তুমি ফার্স্টে কি করবা? 50% বন্ডিং অরবিটাল, বাকি 50% কি করবা? অ্যান্টি বন্ডিং অরবিটাল। স্টেপ 4 ইলেকট্রনিক কনফিগারেশন। আসলে ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে তুমি মনে রাখবা আফবাউ প্রিন্সিপাল। আমরা আফবাউ নীতি পড়ছি না? আফবাউ নীতি মনে করে দেখো, বিল্ডিং আপ প্রিন্সিপাল, আফবাউ প্রিন্সিপাল। ইলেকট্রন সেখানে যাবে যেখানে আগে শক্তি কম। সো এখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব কি? আফবাউ প্রিন্সিপাল অনুযায়ী। ঠিক আছে? স্টেপ 5, লাস্ট স্টেপ এটা আমাদের। স্টেপ 5 হচ্ছে কাউন্ট, ক্যালকুলেট বন্ড অর্ডার। ঠিক আছে, এই কয়েকটা স্টেপ। এখন আমি জানি এখানে তুমি অনেক কিছু বুঝতেছো না ভাই, কি লিখছেন, আবার ইংলিশেও লিখছেন, আমার জন্য তো খুব কষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা নেই ভাই, সবগুলো বুঝিয়ে দেবো। একটু ধৈর্য ধরো ভাই, প্লিজ একটু ধৈর্য ধরো, জাস্ট একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরো। হয়ে যাবে ইনশাল্লাহ, সব হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি 5টা স্টেপ লিখলাম। এখন ভাইয়া আমি তোমাদেরকে কয়েকটা জিনিস একটু বুঝাবো। ফার্স্টে কয়েকটা জিনিস একটু বুঝাবো, তারপর তোমরা আমার সাথে এটা আরেকটু ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, সো ফার্স্টেই তোমাদের যে জিনিসটা বুঝতে হবে, এখানে একটা জিনিস লিখছি 50% বন্ডিং অরবিটাল, 50% অ্যান্টি বন্ডিং অরবিটাল। এটার মানে কি ভাইয়া? এটার মানে কি? এই কথাটার মানে কি? দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই। ধরো আমি কখনো এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি দিলাম। কি দিলাম ভাইয়া? এনার্জি। কি দিলাম ভাইয়া? এনার্জি। ওয়াই অ্যাক্সিস বরাবর কি দিয়েছেন ভাইয়া আপনি? এনার্জি বা শক্তি। এনার্জি বা শক্তি দিলাম। কি দিয়েছেন ভাই? শক্তি। মনে রাখবা, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি দিছি ভাইয়া? শক্তি দিছি। তারপর আমার এখানে কয়টা অরবিটাল আছে? 2টা। একটা হচ্ছে বন্ডিং অরবিটাল, আর একটা কি অরবিটাল দিয়েছেন ভাইয়া? অ্যান্টি বন্ডিং অরবিটাল। একটা দিয়েছেন বন্ডিং অরবিটাল, আর একটা কি দিয়েছেন? অ্যান্টি বন্ডিং অরবিটাল। এখন এই দুটার মধ্যে কোনটার শক্তি বেশি আর কোনটার শক্তি কম? হ্যাঁ, সো আমি এখানে একটা কাজ করি, এইখানে 2টা টান দিই। এটা যেহেতু শক্তি বুঝাইতেছে, তাহলে এইখানে একটা অরবিটাল দিব, এইখানে আমি আরেকটা অরবিটাল দিব। ঠিক আছে, মনে রাখবা ভাইয়া। সো এইখানে আমি লিখবো বন্ডিং অরবিটাল, এখানে আমি কি লিখবো ভাইয়া? বন্ডিং অরবিটাল, আর এইখানে লিখবো আমি অ্যান্টি বন্ডিং অরবিটাল।
বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল। এখন আচ্ছা অরবিটাল, অরবিটাল এটা হচ্ছে বন্ডিং অরবিটাল, হ্যাঁ, আর হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। এবার তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝাই, খেয়াল করো ভাইরা, এই দুটার মধ্যে কোনটা শক্তি বেশি তুমি এখানে দেখে কি মনে হচ্ছে? তুমি বলবো ভাই দেখেই বোঝা যাচ্ছে বন্ডিং অরবিটালের শক্তিটা কম, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর আপনি শক্তি দিচ্ছেন, এই শক্তিতে ওয়াই অ্যাক্সিসের নিচে ছেদ করছে, তাহলে এই বন্ডিং অরবিটালের শক্তিটা কম। আর অ্যান্টি বন্ডিং যারা আছে এর শক্তিটা বেশি, কারণ এটা উপরে ছেদ করছে। তাহলে এখন আমি কিন্তু এনার্জি দিয়ে চিন্তা করি, যদি চিন্তা করি বন্ডিং অরবিটালের শক্তি কম, অ্যান্টি বন্ডিং অরবিটালের শক্তি বেশি। এখন তোমরা আমার বলো তো ইলেকট্রন কোথায় আগে যায়? ইলেকট্রন কোথায় আগে যায়? তুমি বলবা ভাইয়া ইলেকট্রন সেখানেই আগে যায় যেখানে শক্তি কম। মনে করে দেখো, তোমরা এই যে পড়ছিলা N+L নীতি, মনে আছে ভাইয়া? এই নীতিটার কথা মনে করো তো, N+L নীতি, N+L নীতি। তুমি বলবা হ্যাঁ ভাইয়া মনে আছে N+L নীতি। ইলেকট্রন সেখানেই যায় যেখানে আমার শক্তি কম। তাহলে এই দুইটার মধ্যে বন্ডিং অরবিটাল আর অ্যান্টি বন্ডিং অরবিটালের মধ্যে ইলেকট্রন কোথায় যাবে? বন্ডিং অরবিটাল আর অ্যান্টি বন্ডিং অরবিটালের মধ্যে ইলেকট্রন কোথায় আগে যাবে? ইলেকট্রন কোথায় আগে যাবে? তুমি বলবো ভাইয়া এইখানে, এই যে এই জায়গাটায় ইলেকট্রন আগে যাবে। এইখানে কি করবে? ইলেকট্রন আগে, কারণ এখানে কি শক্তি কম, এটাতে ইলেকট্রন আগে যাবে। দেখো এটুকু বুঝছো কিনা ভাইরা সবাই? সো বন্ডিং অরবিটাল জিনিসটা কি? নিম্ন শক্তির অরবিটাল। অ্যান্টি বন্ডিং অরবিটাল জিনিসটা কি ভাইয়া? উচ্চ শক্তির অরবিটাল। দুটার মধ্যে ভাইয়া কোনটার শক্তি কম? বন্ডিং অরবিটালের শক্তি কম। ইলেকট্রন আগে কোথায় যাবে? বন্ডিং অরবিটালে আগে যাবে। কেন যাবে আগে? কারণ এখানে শক্তি কম। ওকে, একটা পয়েন্ট আমরা বুঝে গেলাম। এখানে একটা জিনিস আমরা একটু বুঝলাম, একটা জিনিস একটু হলেও বুঝলাম, কিছু হলেও বুঝলাম, আমাদের মাথায় কিছু হলেও ঢুকছে যে বন্ডিং অরবিটাল জিনিসটা কি, যেখানে শক্তি কম হবে। ওকে, এবং আরেকটা জিনিসও কিন্তু আমরা বুঝে ফেলছি, ইলেকট্রনিক কনফিগারেশনটা কিভাবে চিন্তা করব। এটা কার নীতি? ইলেকট্রনিক কনফিগারেশন, এটা দিয়ে কার নীতি চিন্তা করব? কার নীতি দিয়ে চিন্তা করব? আফবাউ, আফবাউ, আফবাউ নীতি, আফবাউ নীতি। মনে রাখবা ইলেকট্রন বিন্যাস করব কারে দিয়ে ভাইয়া? আফবাউ নীতি। ইলেকট্রন বিন্যাস করবা আফবাউ নীতি নিয়ে। আচ্ছা, উপরের কথাগুলো আমি পরে বলতেছি, আমি কিন্তু অলরেডি স্টেপ 3 আর স্টেপ 4 করে ফেলছি। স্টেপ 3 বন্ডিং অরবিটাল যার শক্তি কম, অ্যান্টি বন্ডিং অরবিটাল যার শক্তি বেশি, ইলেকট্রন বন্ডিং অরবিটাল আগে যাবে কার নীতি অনুযায়ী? আফবাউ নীতি অনুযায়ী। এখন তোমার মাথায় এখানে একটা প্রশ্ন, ভাই এই যে এইখানে একটা টার্ম লিখছেন বন্ড অর্ডার, বন্ড অর্ডার, এটার মানে কি তা ভাইয়া? এটা কোন, এটা মানে কোন, খুব পেন দিচ্ছে এটা। বন্ড অর্ডার, এটা বাংলাটা হচ্ছে বন্ধন ক্রম। বাংলাটা কি ভাইয়া? বন্ধন ক্রম, বন্ধন ক্রম। ভাই এখনো তো হচ্ছে না, এখনো বুঝি নাই। এটা তো আপনি মানে জাস্ট বাংলা করলেন, অর্ডার শব্দের অর্থ ক্রম আর শব্দের অর্থ বন্ধন, এটা ভাইয়া বুঝি নাই এখনো। দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই। ধরো তুমি যখন ছোটবেলায় হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ধন আঁকতা, তখন এখানে কয়টা বন্ধন আঁকতা? তখন বলতো একটা বন্ধন আঁকতাম। তোমার যদি বলি নাইট্রোজেন আর নাইট্রোজেন বন্ধন আঁকতো, এখন তখন মাঝে কয়টা বন্ধন দিতা? তুমি বলতো ভাই তিনটা বন্ধন দিতে, এটা আমরা জানি। হ্যাঁ ভাই তুমি জানো, আমি জানি। অক্সিজেন আর অক্সিজেন এখানে যখন বন্ধন দিতা, কয়টা বন্ধন আঁকতা? এখানে তুমি দুইটা বন্ধন দিতা, দুইটা বন্ধন দিতা না? এখন আমি যদি তোমাকে বলি এখানে কয়টা হাত দিছো ভাইয়া, কয়টা বন্ধন দিছো? মাঝে একটা দিছো। এখানে কয়টা দিছো ভাইয়া? এখানে তুমি কয়টা দিছো? এখানে দিছো তিনটা। এখানে কয়টা দিছো ভাইয়া? এখানে দিছো দুইটা। বিলিভ করো ভাইয়া, এই যে একটা দিচ্ছ, তিনটা দিচ্ছ, দুইটা দিচ্ছ, এই জিনিসগুলাই হচ্ছে বন্ধনক্রম। তুমি কয়টা দিবা, এই যে হাত, বাংলায় যদি বলতে চাও কয়টা হাত দিবা, এটাই হচ্ছে বন্ধন ক্রম, বন্ধন ক্রম। তাহলে তোমাকে যদি কখনো কখনো আমি জিজ্ঞেস করি যে ভাই আমাকে একটু বলেন তো হিলিয়াম আর হিলিয়ামের মাঝে এইখানে এই বন্ধন দেওয়াটা কি ঠিক আছে? এই বন্ধন দেওয়াটা কি ঠিক আছে? তুমি বলবা না ভাই, হিলিয়াম আর হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এই বন্ধন হয় না, এই বন্ধন হয় না। তাহলে এই ক্ষেত্রে এই বন্ধন হয় না, তাহলে এই ক্ষেত্রে বন্ড ওয়ার্ডারের ভ্যালু কত হবে? বন্ড ওয়ার্ডারের ভ্যালু কত হবে? তুমি বলবো ভাই এখানে তো বন্ধনই হয় না, তাহলে এইখানে বন্ড ওয়ার্ডার, হ্যাঁ বন্ড order will be 0, বন্ড অর্ডার will be 0, কারণ এরা তো হয়ই না ভাই। এদের মধ্যে আবার কিসের বন্ড অর্ডার? হ্যাঁ এরা হয়ই না, এদের মধ্যে বন্ড অর্ডার কিসে? তাহলে বন্ড অর্ডার কি ইন্ডিকেট করে? তোমাকে যদি জিজ্ঞেস করি বন্ধন ক্রম বা বন্ড অর্ডার কি নির্দেশ করে? নির্দেশ করে দুইটা জিনিস বা দুইটা মৌলের মাঝে তুমি যখন একটা বন্ধন দাঁড় করছো, বা দুটো পরমাণুর মাঝে যখন বন্ধন দাঁড় করছো, কয়টা বন্ধন এখানে পসিবল, কয়টা বন্ধন পসিবল সেটা নির্দেশ করে। এবং আরেকটা সিগনিফিকেন্স আছে, আমরা পড়বো বন্ড অর্ডারের কিছু সিগনিফিকেন্স, আমরা পড়বো বন্ড অর্ডারের সিগনিফিকেন্স। টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই, হতাশ হওয়ার কিছু নাই, সব পড়াবো। সো বন্ড অর্ডার, এটার সিগনিফিকেন্স আরেকটা আছে। ধরো আমি তোমার বললাম বন্ড অর্ডার 0, এটার মানে কি ভাইয়া? দুইটা পরমাণুর মাঝে কোনো বন্ধন হয় না, তার মানে এরা এক পারমাণবিক, এরা এক পারমাণবিক, এক পারমাণবিক, বোঝা যায়, বোঝা যায়। সো যারা এক পারমাণবিক তাদের বন্ড অর্ডার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যারা নিষ্ক্রিয়, এরা তো বন্ধন গঠন করে না, সেই ক্ষেত্রেও বন্ড অর্ডার বা বন্ধন ক্রম কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো আরো কিছু সিগনিফিকেন্স আছে, আমরা শিখবো, বাট মোটামুটি ভাবে আমরা এইটুকু বুঝে গেলাম। এইবার আমাদের হচ্ছে কাউন্ট অ্যাটমিক অরবিটাল ফর মলিকিউলার অরবিটাল। এটার মানে কি ভাইয়া? এটার মানে কি? এটা একটু বুঝান ভাইয়া। দেখো এটা একটু বুঝি, এইটা একটু বুঝি ভাইয়া, এটা একটু বুঝি, চলো। ওকে 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 ওকে, সো আমরা চলো এটা একটু বুঝি। ধরো আমি এইখানে নাইট্রোজেন
নাইট্রোজেনের অণুর গঠনই করব, নাইট্রোজেন অণুর গঠনই করব। হ্যাঁ, এইটা N2 অণু, আমি জাস্ট একটু বুঝাইতেছি এটা N2 অণু। আমি একটু পরে দেখবা এটা একদম সব তোমাদের হাতে কলমে ধরে ধরে শিখাই দিব। কেন তুমি 3টা হাতি দিছো এই ব্যাখ্যা আমি তোমাদের কাছে শিখাবো। কেন 2টা নাইট্রোজেন পরমাণুর মাঝে তুমি 3টা বন্ধনী দিছো এটা আমি আজকে শিখাবো। এটা আমি তোমাদের মানে এটাই হচ্ছে আমার টার্গেট, যে কেন আমি 3টা হাত দিব, কেন আমি 2টা হাত দিব, এটা বোঝাটা মানে বন্ধন যে হইতেছে, আমি যে হাতগুলা দিচ্ছি এটা লজিকটা কি, সেই লজিকটা আমি তোমাদের শিখাবো। সো খেয়াল করো, নাইট্রোজেন অণু। ওকে, সো নাইট্রোজেন অণুর মধ্যে নাইট্রোজেন পরমাণু 2টা আছে, তাহলে 2টা পরমাণুর গঠন এঁকে ফেলো। 1s2 2s2 2p 2p কি ভাই 3। হ্যাঁ, ওকে, আর নাইট্রোজেন পরমাণু এখানে লিখি 2p3, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 1s2। আমরা একটু উল্টাভাবে লিখলাম। হ্যাঁ, এখানে আরেকটা নাইট্রোজেন পরমাণু আমি লিখলাম, এবার এভাবে লিখলাম, এভাবে লিখলাম। এইবার এই দুজন তো মিক্স হবে, কারণ বন্ধন গঠন করার জন্য তো এই দুজনকে আনতেই হবে, তোমার বন্ধন তো গঠন করবা দুজনের মাঝে, তাই না? সো বন্ধন যেহেতু গঠন করবা, তাহলে দুজনকে তোমার কি লাগবে, লাগবে না লাগবে না? হ্যাঁ ভাই লাগবে, অবশ্যই লাগবে। এই দুজনকে আমার লাগবে, এই দুজনকে আমার লাগবে, এটা আমি বুঝে গেলাম, এটা আমি বুঝে গেলাম, এই দুজনকে আমার লাগবে। এবার কথা হচ্ছে ভাই এই দুজন তো ওভারল্যাপ হবে, মিশ্রিত হবে, যেহেতু আমরা এমওটি পড়তেছি, কি পড়তেছি এমওটি। এবার আমার বলো অরবিটাল কয়টা অংশগ্রহণ করবে? তুমি বলবো ভাই দিন দুনিয়াতে সব অংশগ্রহণ করবে, একটু আগে আমার শিখাইছেন ভাইয়া, কোনো অরবিটাল বাদ যাবে না, বাদ যাবে না একটি শিশু। এটা লিখে রাখি এই কথাটা, বাদ যাবে না একটি শিশু, বাদ যাবে না একটি শিশু। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কেউ বাদ যাবে না, দিন দুনিয়া সব আসবে, সব আসবে, দেখো সব আসছে। ওকে, সো এখন সব আসবে। এবার তুমি আমার বলো এইখানে আমার অরবিটাল কয়টা আছে, অরবিটাল কয়টা আছে? ভালো করে অরবিটাল কয়টা আছে? এস অরবিটাল আছে একটা, খেয়াল করো, এখানে এস অরবিটাল আছে একটা, পি অরবিটাল আছে 3খানা, এইখানে এস অরবিটাল 1খানা, এইখানে এস অরবিটাল 1খানা, পি অরবিটাল আছে 3খানা। ভাই পি অরবিটাল 3টা কেমনে? তুমি জানো ভাইয়া, পি অরবিটাল পি এক্স, তারপর হচ্ছে পি ওয়াই, মনে কি পড়ে সেই পুরোনো দিনের কথা? আল্লাহ ভাই মনে পড়ছে, আর লজ্জা দিয়ে না থাক। হ্যাঁ ঠিক আছে, আমি আর লজ্জা দিচ্ছি না। সো এই হচ্ছে কথা, যে পি অরবিটাল 3খানা, ঠিক আছে? ওকে 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 হয়ে গেল, পি অরবিটাল 3খানা। এবার তোমার টোটাল অরবিটাল এখানে কয়খানা হয়েছে? এখানে কয়খানা হয়েছে ভাই যোগ করো তো, 3 আর 1 4 আর 1 5, কয়খানা? 5খানা। এখানে কয়খানা? 3 আর 1 4 আর 1 কয়খানা? 5খানা, 5খানা। তাহলে এবার দেখো বন্ধন গঠন করার জন্য কয়টা অরবিটাল অংশগ্রহণ করতেছে, কয়টা অরবিটাল অংশগ্রহণ করতেছে? তুমি বলবা ভাই এটা তো খুবই সিম্পল, এটা 5 আর যোগ 5 10, কয়টা কয়টা অরবিটাল অংশগ্রহণ করতেছে? তাহলে অংশগ্রহণ একটু চিন্তা করো, অংশগ্রহণ কয়টা করতেছে? অংশগ্রহণ করতেছে 10টা। এই যে দেখো ভাই এটা হচ্ছে স্টেপ 1, এইটাই হচ্ছে ভাই স্টেপ 1, এটাই হচ্ছে স্টেপ 1, এইটাই হচ্ছে তোমার স্টেপ 1, এটাই হচ্ছে তোমার স্টেপ 1। স্টেপ 1 এ কি লিখছিলাম দেখো, মিলাও, কাউন্ট অ্যাটমিক অরবিটাল, দেখো স্টেপ 1 পাই গেছে, বুঝছো? আমরা কিন্তু অলরেডি স্টেপ 3 4 5 এটা শিখে ফেলছি, বন্ডটার জিনিসটাকে এটা শিখছি, ইলেকট্রনিক কনফিগারেশন কার নীতি দিয়ে করবো শিখছি, বন্ডিং অরবিটাল অ্যান্টি বন্ডিং অরবিটাল বুঝে গেছি। স্টেপ 1 এখন দেখো ফর্ম মলিকুলার অরবিটাল, তাহলে 5টা এখন আমি পাইছি, 5টা কি অ্যাটমিক অরবিটাল। এখন মনে রাখবা একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ধরো তুমি অ্যাটমিক অরবিটাল পাইছো এক্স সংখ্যক, কয় সংখ্যক পাইছো? এক্স সংখ্যক। কয়টা পাইছো? এক্স সংখ্যক। এই ক্ষেত্রে কয়টা পাইছো? 10টা পাইছো, বাট এখানে ধরতেছো কয়টা? এক্সটা। তাহলে মলিকুলার অরবিটাল ভাইয়া কয়টা হবে? মলিকুলার অরবিটালও এক্স সংখ্যকই হবে, মলিকুলার অরবিটালও কি হবে? এক্স সংখ্যকই হবে। তাহলে এখন আমি যদি তোমাকে এটা সমান, যদি তুমি পারমাণবিক অরবিটাল পাও 10টা, আণবিক অরবিটাল হবে 10টা, পারমাণবিক অরবিটাল 20টা, আণবিক অরবিটাল 20টা, পারমাণবিক অরবিটাল 30টা, আণবিক অরবিটাল 30টা, পারমাণবিক অরবিটাল 40টা, আণবিক অরবিটাল 40টা, সেম। তাহলে অ্যাটমিক অরবিটাল কয়টা পাইছো ভাই? 10টা। তাহলে মলিকুলার অরবিটাল কয়টা হবে? মলিকিউলার অরবিটাল কয়টা হবে ভাই? 10টা। এখন আমাকে একটু বলেন এই 10টার মধ্যে 50% কি হবে? এই 10টার মধ্যে 50% কি হবে? আর বাকি 50% কি হবে? বাকি 50% কি হবে? তুমি বলবা আমি এটা জানি ভাইয়া, 10টার মধ্যে প্রথম 50% আর পরের 50% আলাদা আলাদা হবে। প্রথম 50% হবে বন্ডিং অরবিটাল, এবং এটা নিচে থাকবে কারণ এটা শক্তি কম, এটা নিচে থাকবে। বাকি 50% হবে অ্যান্টি বন্ডিং, এটা থাকবে উপরে, এটার শক্তি বেশি। বাকি 50% থাকবে উপরে কারণ এটা শক্তি বেশি। আপনি যদি এইখানে এনার্জির গ্রাফ দেখেন তাহলে আপনি বুঝে যাবেন, এনার্জির গ্রাফ দেখলে আপনি বুঝে যাবেন। দেখেন ভাইয়া এটার শক্তি হচ্ছে এই পয়েন্টে ছেদ করছে, বন্ডিং অরবিটালের শক্তি কি
কম, অ্যান্টিবন্ডিং অরবিটালের শক্তি বেশি, অ্যান্টিবন্ডিং অরবিটালের শক্তি বেশি, অ্যান্টিবন্ডিং অরবিটালের শক্তি বেশি। দেখেন এই বরাবর আপনি যদি শক্তিকে ডিসাইড করেন দেখেন অ্যান্টিবন্ডিং অরবিটালের শক্তি বেশি, বন্ডিং অরবিটালের শক্তি কম। এই যে দেখেন পুরো জিনিসটা সাম আপ হয়ে গেছে। এইটা হচ্ছে আমার মলিকুলার অরবিটাল থিওরি। সো আমরা যখন অংশগ্রহণ করাবো সবাইকে অংশগ্রহণ করবো, কয়টা অংশগ্রহণ করছে দেখলাম, আণবিক অরবিটাল পারমাণবিক অরবিটাল যটা অংশগ্রহণ করবে ঠিক ততটাই, তাহলে মলিকুলার অরবিটাল যতটা অংশগ্রহণ করবে ঠিক ততটাই মলিকুলার অরবিটাল, তার 50% হবে অ্যান্টিবন্ডিং, বাকি 50% হবে বন্ডিং। বন্ডিং কারা? যারা নিম্ন শক্তির তারা নিচে থাকবে, অ্যান্টিবন্ডিং কারা? যারা উচ্চ শক্তির তারা উপরে যাবে। শেষ। তাহলে আমাদের দুইটা স্টেপই হয়ে গেল, হয়ে গেল। এবার চলো আমরা এই যে জিনিসটা একটু আগে যেটা দেখতেছিলাম এই জিনিসটা এখানে সামারি করা বলা আছে। দেখো বন্ধন গঠনকালে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করবে সমান সংখ্যক আণবিক অরবিটাল তৈরি হবে, অর্ধেক সংখ্যক অ্যান্টিবন্ডিং, অর্ধেক সংখ্যক বন্ডিং। এইখানে যে জিনিসটা মিসিং আছে সেই মিসিং জিনিসটা আমি একটু লিখে দেই। এই বরাবর ভাইয়া কি থাকবে? এনার্জি। এই বরাবর কি থাকবে? শক্তি। এটা শক্তি কি ভাই? এটা শক্তি কি? এটার শক্তি হচ্ছে এই পয়েন্টে, আর এটার শক্তি হচ্ছে এই পয়েন্টে। কার শক্তি বেশি ভাইয়া? বন্ডিং না অ্যান্টি বন্ডিং? বন্ডিং নাকি অ্যান্টি বন্ডিং? বলো। বন্ডিং এর শক্তি কম, অ্যান্টি বন্ডিং এর শক্তি বেশি। ইলেকট্রন কোথায় আগে যাবে? বন্ডিং এ আগে যাবে। ইলেকট্রন আগে কোথায় যায়? ইলেকট্রন আগে যাবে বন্ডিং এ। একই জিনিস ভাই, আমি তোমাকে একটু আগে যেটা দেখাইছিলাম ভাইয়া ওই জিনিসটাই চিন্তা করছি। ইলেকট্রন আগে যাবে কোথায়? বন্ডিং এ। বন্ডিং, ইলেকট্রন আগে যাবে বন্ডিং এ। এটা মনে রাখতে হবে, এটা ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে অ্যামোটির একদম বেসিক কথাবার্তা। সো আমরা তোমাদেরকে ভ্যালেন্স বন্ড থিওরি পড়াইছি হালকা ফার্স্টে, তারপর অ্যামোটি আর বিভিটির পার্থক্য দেখাইছি এই জায়গাটায়, তারপর অ্যামোটি কিভাবে কাজ করে এই জিনিসটা এখানে সামারি করে লেখা আছে, এবং এই জিনিসটা আমি তোমাদের কিন্তু বুঝাইছি এই পাশে। হ্যাঁ, এই পাশে কিন্তু বুঝাইছি, এই পাশে সবগুলা বুঝাইছি। এবার চলো আমরা বন্ড ওয়ার্ডার বের করব ইউজিং অ্যামোটি। ভালো করে দেখতে হবে ভাই, নাহলে কেঁচা লেগে যাবে, খুবই কেঁচা লেগে যাবে, একদম গিরি কেঁচা লেগে যাবে। সো খুব সাবধান। একটা দুটো যদি বুঝো তাইলেই হবে ভাই। আমার টার্গেট হচ্ছে একটা দুটো বোঝানো। তোমরা যদি একটা দুটো বুঝাইতে পারি বাকিগুলা একদম দুধবাত হয়ে যাবে। তোমার যদি একটা দুটো বুঝাইতে পারি। নাইট্রোজেন দেখো ভাইরা। সো ফার্স্ট অফ অল আমরা এইখানে নাইট্রোজেন 7, ঠিক আছে, এটার ইলেকট্রনিক বিন্যাস করি 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p3 দেখলাম। হ্যাঁ ভাই লিখছেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আসলেই কোনো সমস্যা নেই। আমি আরেকটা নাইট্রোজেন পরমাণু লিখব, এখানে লিখব। কেন ভাই? কারণ দুইটা নাইট্রোজেন পরমাণু তো লাগবে। না? হ্যাঁ ভাই, দুইটা নাইট্রোজেন। ইলেকট্রনিক বিন্যাসটাকে করি 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p3। ওকে, সো আমরা মোটামুটিভাবে ইলেকট্রন বিন্যাস দাঁড় করে ফেললাম। এখন বন্ধন গঠনকারে কয়টা পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করবে এটাও কিন্তু অলরেডি দেখাইছি। এখন কিভাবে বন্ধনটা অংশগ্রহণ করে সেটা আমি তোমাদেরকে একটু ডিপলি দেখানোর চেষ্টা করি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, মনোযোগ দিয়ে। এখানে আমি লিখব শক্তি। এখানে কি লিখবো ভাইয়া? শক্তি না, হয় নাই, আর নিচ থেকে আঁকি। এইখানে দিব শক্তি। এবার কি দিচ্ছেন ভাই? এনার্জি। এবার দিচ্ছেন আপনি এনার্জি। দিলাম এনার্জি, ঠিক আছে। সবাই মনোযোগ দেবো ভাইয়া। এখানে যখন অরবিটালগুলোর ওভারল্যাপ হয়, কিভাবে ওভারল্যাপ হয় জানো? এস অরবিটালের সাথে ওভারল্যাপ করে, এবার তুমি একটু খেয়াল করো ভাইরা, মনোযোগ দিবা ভাইয়া। খেয়াল করো তো কয়টা অরবিটাল অংশগ্রহণ করতেছে, ওই আগের নিয়ম। কয়টা অরবিটাল অংশগ্রহণ করতেছে? এখানে কয়টা? এখানে একটা। কয়টা? একটা। এখানে কয়টা? একটা। কয়টা অরবিটাল অংশগ্রহণ করতেছে? কয়টা? একটা অরবিটাল। তাহলে টোটাল কয়টা? দুইটা। তাহলে বন্ধন গঠন করে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ, কয়টা পাইছো ভাইয়া? দুইটা। কয়টা পাইছো ভাইয়া? দুইটা। কয়টা পাইছো? দুইটা। এটার সাথে মিলাবা। যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে কয়টা? দুইটা অংশগ্রহণ, তাহলে সমান সংখ্যক আণবিক অরবিটাল উৎপন্ন। তাহলে এখানেও কি? দুইটা। অর্ধেক সংখ্যক কি হবে? বন্ডিং। তাহলে 2 এর অর্ধেক কত? 2 এর অর্ধেক কত ভাই? 1। 2 এর অর্ধেক কত? 1। অ্যান্টি বন্ডিংয়েও কত যাবে? 1। অর্ধেক সংখ্যক বন্ডিংয়ে, অর্ধেক সংখ্যক অ্যান্টি বন্ডিংয়ে। তাহলে এখানে খেয়াল করো, s প্লাস s অরবিটাল অংশগ্রহণ করছে। এখানেও কি হবে? s প্লাস s অরবিটালই তৈরি হবে। s প্লাস s অরবিটাল আণবিক অরবিটাল তৈরি হবে। নিচে একটা যাবে s, নিচে যাবে একটা s, উপরে যাবে একটা s। বুঝো ভাইয়া কথাটা? বন্ডিংয়ে যাবে একটা, অ্যান্টি বন্ডিংয়ে যাবে একটা। এই যে খেয়াল করো 2 2
এক এক ভাগ করে ফেলছি। তাহলে এবার এটা এখানে অ্যাপ্লাই করি, চলো এখানে অ্যাপ্লাই করি, চলো চলো ভাইয়া। তাহলে বন্ডিংয়ে কয়টা যাবে, বন্ডিংয়ে কয়টা যাবে, একটা, বন্ডিংয়ে কয়টা যাবে একটা, অ্যান্টি বন্ডিংয়ে কয়টা যাবে, অ্যান্টি বন্ডিংয়ে কয়টা যাবে, অ্যান্টি বন্ডিংয়ে কয়টা যাবে, একটা যাবে, এক এক যাবে, এক এক। আমি কিন্তু মিলাই মিলাই নিয়ে আসি, হ্যাঁ মিলাই মিলাই নিয়ে আসছি, সো যাতে কোনো ঝামেলা না হয়, কোনো ঝামেলা না হয়। ওকে ওকে, সো আমরা এখন দিয়ে দিই, দেখো এই যে দেখো বন্ডিংয়ে দিলাম, বন্ডিংয়ে দিলাম, এটা কি দিলাম, অ্যান্টি বন্ডিংয়ে দিলাম, এটা কি দিলাম, অ্যান্টি বন্ডিংয়ে দিলাম, কি ঠিক আছে না, ঠিক নেই, এইটা একটু বড় করে রাখি, এটা বন্ডিংয়ে দিলাম, এটা কি দিলাম, অ্যান্টি বন্ডিংয়ে দিলাম, ঠিক আছে ওকে। এই যে মানে প্রথম যেই কনফিগারেশনটা নিচে যেটা থাকবে মনে রাখবা, এটা হচ্ছে বন্ডিং, এটা হচ্ছে বন্ডিং, আর এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং, ঠিক আছে। এটা কোনটার ক্ষেত্রে চিন্তা করতেছো, 1s আর 1s এর সিস্টেমে। আমি সবগুলো চিন্তা করবো 2s 2s 2p 2p চিন্তা করবো, পরে একটা শর্টকাট ট্রিক্স বলে দিব, দেখবা এত কিছু করতে হয় না আসলে, শর্টকাট ট্রিক্স আছে, বাট আপাতত আমি তোমাদেরকে ডিটেইলসে শেখাচ্ছি এটা। সো এখানে দুইটা যাবে। এখন টোটাল ইলেকট্রন কয়টা আছে, ইলেকট্রন কাউন্ট করো, এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা, দুইটা, এখানে ইলেকট্রন কয়টা, দুইটা, তাহলে কয়টা ইলেকট্রন হলো, চারটা ইলেকট্রন। তাহলে এটা তো এস অরবিটাল, এস অরবিটাল ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে কয়টা, দুইটা, আব্বাউনীতি। তাহলে এইখানে ইলেকট্রন যখন আসবে, ইলেকট্রন এইখানে কয়টা আসবে, একটা, দুইটা গেল, ইলেকট্রন তো আছে চারটা, তাহলে আর তো নিতে পারবে না, তাহলে বাকিগুলো অ্যান্টি বন্ডিংয়ে যাবে, কিচ্ছু করার নেই, বাকিগুলো কোথায় যাবে, অ্যান্টি বন্ডিংয়ে যাবে। তাহলে এটার কাজ শেষ। ভাই আমি না বুঝি নাই, সমস্যা নেই, আরও দুইটা আছে তো, প্যারা নাই, করতে পারবা তো, বুঝো। দেখো এবার এখানে আসো, এবার এইটা বন্ধন করবে, তাহলে এবার 2s কয়টা বন্ধন অরবিটাল অংশগ্রহণ করতেছে, কয়টা অরবিটাল, এস অরবিটাল হচ্ছে একটা ঘর, এস অরবিটাল এইখানেও কই একটা, তাহলে টোটাল অংশগ্রহণ করতেছে কয়টা, টোটাল অংশগ্রহণ করতেছে কয়টা, দুইটা। এখানে আবার আসো, টোটাল অংশগ্রহণ করতেছে দুইটা, s প্লাস s, তাহলে তৈরি হবে কি সমান সংখ্যক, তাহলে দুইটাই s প্লাস s, অর্ধেক যাবে বন্ডিংয়ে, s অরবিটাল, আরেকটা অর্ধেক যাবে অ্যান্টি বন্ডিংয়ে, আরেকটা s অরবিটাল, ঠিক আছে। একটা যাবে বন্ডিংয়ে s অরবিটাল, আরেকটা যাবে অ্যান্টি বন্ডিংয়ে। প্রকৃতপক্ষে আমরা যখন কাজ করব এটা আসলে s, আর এটাকে s বলে না, এটাকে বলে s স্টার। এখন এত কিছু আমি এখানে লিখতেছি না, এস স্টার বলে ওটাকে। এস স্টার বলার কারণ হচ্ছে ওটা অ্যান্টি বন্ডিংয়ে তো উচ্চ শক্তির উত্তেজিত অবস্থা, দ্যাটস ওটাকে এস স্টার বলা হয়। বাট এখন আমি এটা লিখতেছি না, আপাতত আমি এসই লিখতেছি, এটা অ্যাকচুয়ালি এস এর উপরে স্টার লেখা হয়, ঠিক আছে, ওটা আমি লিখতেছি না এখানে। আচ্ছা, তাহলে এবার 2s আর 2s এর ক্ষেত্রে এখানে যদি চিন্তা করো আগের মতোই, হ্যাঁ আগের মতোই চিন্তা করো, এই যে ভাইয়া এইখানে একটা, এইখানে একটা, ঠিক আছে। সো দিয়ে দিই, চলো দিয়ে দিই, চলো 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 বাবুরা চলো। তাহলে এইখানে একটা এস অরবিটাল বন্ডিং, এখানে আরেকটা এস অরবিটাল বন্ডিং, ওকে। মনে রাখবা ভাইয়া এটা হচ্ছে বন্ডিং, হ্যাঁ আমি শুধু এখন বন্ডিং লিখবো, আর পুরোটা লিখতেছি না। আর এটা হচ্ছে অ্যান্টি, এটা কি অ্যান্টি, আশা করি বুঝছো। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা আছে, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে কয়টা, চারটা, আব্বাউনীতি, তাহলে এখানে যাবে দুইটা, এখানে যাবে দুইটা, এখানে যাবে দুইটা, এখানে যাবে দুইটা, ঠিক আছে ভাইয়া, হয়ে গেছে। তাহলে এটার কাজ শেষ, এভাবেই করতে হয় ভাইয়া। এখন কথা হচ্ছে আমার তো যখন পরীক্ষা আসবে এত কিছু করবো না ভাই, পরীক্ষা আসলে আমি শর্টকাট ট্রিক্স দেখাই দেবো, দেখবা তুমি ধুম ধারাক্কা করতে পারবো, বন্ড অর্ডার বের করার কোনো ব্যাপারই না, তুমি দেখবা। বাট আপাতত বুঝো, একটু বুঝো, বেসিকটা বুঝো। সো এইবার এইখানে, এবার এইখানে এদের মধ্যে এইবার খেলা জমবে, এইবার দাদু খেলা জমবে। এইখানে অরবিটাল কয়টা, পি অরবিটালে অরবিটাল কয়টা ভাইয়া, তিনটা পি অরবিটাল তিনটা, এখানে পি অরবিটাল কয়টা, তিনটা, তাহলে এখানে তিনটা যোগ তিনটা, টোটাল কয়টা, ছয়টা, টোটাল কয়টা ভাইয়া, ছয়টা, তাহলে ছয়টা অংশগ্রহণ করতেছে। তাহলে এখানে তৈরি হবে কয়টা, এখানে তৈরি হবে কয়টা, ছয়টা তৈরি হবে। তার 50% হচ্ছে তিনটা নিচে, তার 50% তিনটা হচ্ছে উপরে। দেখো 3 3 6, এই যে মিলাও, যতগুলো অংশগ্রহণ সমান সংখ্যক তৈরি, তিনটা নিচে তিনটা উপরে, তিনটা নিচে তিনটা উপরে। তাহলে এবার আমি চিত্রটা কেমনে আঁকবো, ভাই চলো আঁকি। তাহলে তিনটা থাকবে নিচে, তিনটা থাকবে উপরে, তিনটা থাকবে নিচে, তিনটা থাকবে উপরে। ওকে 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 ওকে, চলে আসো এখানে, তিনটা থাকবে নিচে, তিনটা থাকবে উপরে, তিনটা থাকবে অরবিটাল নিচে, তিনটা অরবিটাল থাকবে উপরে 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 উপরে। চলো দিয়ে যাই, তাহলে একটা, দুইটা, এই যে তিনটা নিচে, আর এই যে এখানে তিনটা উপরে, এইবার এখানে খেলাধুলা আছে, বলছিলাম ইলেকট্রন কয়টা, এখানে টোটাল ইলেকট্রন কয়টা, এখানে ভাইয়া ইলেকট্রন কয়টা, ইলেকট্রন হচ্ছে ছয়টা। কেমনে ভাই, এইখানে তিনখানা, এইখানে তিনখানা, তাহলে 3 তিরিকে 9 না, 3 আর 3 6, 3 তিরিকে 9 না, 3 আর 3 6, 3 তিরিকে 6, ওকে 3 তিরিকে 6, তাহলে 6টা ইলেকট্রন কোথায় আগে ঢুকবে, আব্বাউনীতি, এটা হচ্ছে বন্ডিং। নিম্ন শক্তির অরবিটালে কোথায় ইলেকট্রন আগে যায়,
বন্ডিং। এটা কি তা? এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। এটা কি তা? অ্যান্টি বন্ডিং। ইলেকট্রন কোথায় আগে যায়? নিম্ন শক্তির অরবিটালে আগে যায়। ইলেকট্রন কোথায় আগে যায়? নিম্ন শক্তির অরবিটালে আগে যায়। ইলেকট্রন আছে 6টা। প্রথমে হুন্ডের নীতি 1 2 3 হুন্ডের নীতি সবাই অযুগ্ম অবস্থায় ঢুকবে। এরপরে আবার ঢুকবে 4 5 6 নিম্ন শক্তি। এবার ইলেকট্রন কয়টা? 6টা। নিচের 6টাই ফিল আপ হয়ে গেছে, মানে 6টা ইলেকট্রনে ফিল আপ হয়ে গেছে 3টা ঘরে। আরও ইলেকট্রন বাদ যদি থাকতো তাহলে সেটা অ্যান্টি বন্ডিংয়ে যেত। আর ইলেকট্রন তো এখানে নাই, আসেই 6টা, তাই আমার বন্ডিংয়ে ফিল আপ হয়েছে। এটুকু সবাই বুঝছি ভাইয়া? সবাই বুঝছি কিভাবে কি করছি আমি আরো দেখাবো, টেনশন নেই, বাট আপাতত এটা বোঝা যাওয়া উচিত। এইবার আমরা বন্ড অর্ডারের ফর্মুলাটা দেখি। দেখো উপরে বন্ড অর্ডারের ফর্মুলাটা না ছোট্ট করে লেখা আছে, দেখো মজা, দেখো কি লেখা আছে বন্ড অর্ডারের ফর্মুলা। বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে ইলেকট্রন এট বন্ডিং অরবিটাল মাইনাস ইলেকট্রন এট অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে বন্ডিং অরবিটালকে আমি এখানে পিঙ্ক কালারে মার্ক করি, এটা একটা বন্ডিং অরবিটাল, এটা আরেকটা বন্ডিং অরবিটাল, এটা আরেকটা বন্ডিং অরবিটাল। তাহলে ইলেকট্রন এট বন্ডিং অরবিটাল কত আসছে দেখো, যোগ করো। ইলেকট্রন এট বন্ডিং অরবিটাল যোগ করো কত আসে দেখো। এনে আছে দুইটা 4টা, আর এখানে আছে 6টা। তাহলে বন্ডিং অরবিটাল ইলেকট্রন আছে কয়টা? বন্ডিং অরবিটাল ইলেকট্রন আছে 10টা। কয়টা? 10টা। 2 4 আর এখানে 6। তাহলে বন্ডিং অরবিটালে, এই যে বন্ডিং অরবিটালে এখানে ইলেকট্রন কয়টা? 10টা। ওকে, ইলেকট্রনের বন্ডিং অরবিটাল 10টা শিখে গেলাম। এবার আমার হচ্ছে অ্যান্টি বন্ডিং, ইলেকট্রন এট অ্যান্টি বন্ডিং। এবার অ্যান্টি বন্ডিং এর কয়টা আছে চলো দেখি। এবার এটা লাল কালারে মার্ক করি, অ্যান্টি বন্ডিং। এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, 3টা অ্যান্টি বন্ডিং আছে। এখানে ইলেকট্রন কয়টা আছে? 2টা 4টা। এখানে তো ইলেকট্রন নাই, এখানে ইলেকট্রন নাই, তাহলে 2টা আর 4টা। তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন এখানে কয়টা আছে? 4টা। কয়টা আছে ভাইয়া? 4টা। ওকে, চলো বসায় দিই, চলো বসায় দিই, 4টা বসায় দিই। এবার সব কিন্তু বের করে ফেলছি। তাহলে বন্ড অর্ডার, তাহলে বন্ডিং এ কয়টা আছে ভাইয়া? বন্ডিং এ আছে 10টা, শিখাইছি একটু আগে, দেখাইছি। অ্যান্টি বন্ডিং এ আছে কয়টা? অ্যান্টি বন্ডিং আছে 4টা। ডিভাইড বাই কি ভাইয়া? 2। ডিভাইড বাই কি? 2। তাহলে 10 বিয়োগ 4 6 ভাগ 2। তাহলে বন্ড অর্ডার কত? 3। এই যে দেখেন ভাইয়া, কত পাইছেন? 3। তার মানে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে বন্ড অর্ডার 3। তার মানে এখানে বন্ধন কয়টা? 3টা। এই যে দেখেন ভাইয়া, হয়ে গেছে। এই যে ছোটবেলায় আপনি যে 3টা বন্ধন দিয়েছেন, কারণ এখানে বন্ড অর্ডার ছিল দ্যাটস আপনি 3টা বন্ধন দিয়েছেন। স্যাররা শিখাইছে একটা সিগমা 2টা পাই, 3টা বন্ধন দিতে হবে ভাই। কেন ব্যাখ্যা দিলাম, এমওটি। ওকে, সো আশা করি মোটামুটি এটা সবার একটু হলেও ক্লিয়ার হয়েছে। চলো অক্সিজেনটা একটু করে নিই। নাইট্রিক অক্সাইড করবো একটু পরেই করবো, বাট আপাতত অক্সিজেনটাকে করে নিই। অক্সিজেন, ওকে। সো আগের মতোই ভাইয়া, অক্সিজেন 8। তাহলে এখানে কি লিখবেন? 1s2 2s2 2p4 1s2 2s2 2p4। মনে আছে কিভাবে করতে হয়? হ্যাঁ ভাইয়া মনে আছে, কোনো প্যারাই নেই, আপনি আগান, আমাদের সব মনে আছে, আমি জানি তোমাদের সব মনে আছে। সো এই বরাবর আমরা কি দিব? শক্তি, এনার্জি। এবার আমরা কি দিব? এনার্জি, শক্তি। এই বরাবর শক্তি দিলাম। ওকে, এখন ফার্স্টে কি হবে? ফার্স্টে এই যে আগের মতোই, এইখানে এস অরবিটাল, এইখানে এস অরবিটাল ওভারল্যাপ করবে, 2টা অরবিটাল ওভারল্যাপ করতেছে, 2টা আণবিক অরবিটাল তৈরি, অর্ধেক সংখ্যক বন্ডিং, অর্ধেক সংখ্যক অ্যান্টি বন্ডিং। তাহলে এখানে একটা 2টা অরবিটাল আগের মতোই, এস আর এস 2টা অরবিটাল অংশগ্রহণ, তাহলে একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। তাহলে একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং দিয়ে দাও, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। তাহলে একটা বন্ডিং আর একটা অ্যান্টি বন্ডিং। টোটাল ইলেকট্রন আছে কয়টা দেখো? টোটাল ইলেকট্রন আছে 2টা আর 2টা 4টা। তাহলে আপ-বাউ নীতি, ফার্স্টে যাবে নিম্ন শক্তি স্তর, পরে যাবে উচ্চ শক্তি স্তর। এটা হচ্ছে বন্ডিং, আগের মতোই ভাইয়া, আগের মতোই অ্যান্টি বন্ডিং। এটা হচ্ছে অ্যান্টি লিখলাম, পুরোটা লিখলাম না, তোমরা বুঝে নিও, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, ওকে। সো এটার কাজ শেষ। সো এই পাশে আসেন এবার ভাইয়া, এই পাশে আসেন তো। এই যে দেখেন এইখানে আগের মতোই 2s 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 2টা 2s অংশগ্রহণ করতেছে। তাহলে এস অরবিটালে ঘর হচ্ছে একটা, এখানেও এস অরবিটাল একটা, তাহলে 2টা অরবিটাল অংশগ্রহণ, তাহলে 2টা অরবিটাল তৈরি, একটা অরবিটাল ওই যে আগের মতো, এই যেটা দেখাইছিলাম, এই যে ভাইয়া, এই যে 2 2 2 তৈরি, একটা বন্ডিংয়ে, একটা কোথায়? অ্যান্টি বন্ডিংয়ে। 50-50 হ্যাঁ, বিজনেস খুবই সহজ, 50-50। তাহলে 50-50 চলো। ওকে, সো একটা হচ্ছে বন্ডিং, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাহলে একটা বন্ডিং একটা কি? অ্যান্টি বন্ডিং। এটা হচ্ছে বন্ডিং,
এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অ্যান্টি। হ্যাঁ, তাহলে ইলেকট্রন আছে কয়টা এখানে? 2 2 4, 2 2 4 দিয়ে দাও ভাইয়া, 1 2 3 4। ওকে, এরপরের ঘরে আসেন ভাইয়া। এবার টুপিতে টুপি এনে অরবিটাল কয়টা? এনে অরবিটাল 3টা, এনে অরবিটাল কয়টা? 3টা। তাহলে টোটাল অরবিটাল 6টা। তাহলে 6টা অংশগ্রহণ করতেছে, তাহলে 6টা আণবিক অরবিটাল তৈরি হবে। 6-এর অর্ধেক 3 বন্ডিংয়ে আর বাকি 3 অ্যান্টি বন্ডিংয়ে। তাহলে 3 3 ভাগ হবে কীভাবে? 3 3 3 3 ভাগ হবে, সমান সমান ভাগ হবে, কোনো ঝামেলা নাই, সমান সমান ভাগ হবে। 6-এর অর্ধেক 3 3, তাহলে 3টা যাবে বন্ডিংয়ে আর বাকি 3টা যাবে কিসে? অ্যান্টি বন্ডিংয়ে। ঠিক আছে, তাহলে 3টা যাবে বন্ডিংয়ে, বাকি 3টা যাবে অ্যান্টি বন্ডিংয়ে। এটা হচ্ছে বন্ডিং আর এটা হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং। এবার এখান থেকে এটা আমরা যদি দেখি ইলেকট্রন কয়টা আছে এখানে? 4টা আর 4টা কয়টা? 8টা। 4টা আর 4টা কয়টা? 8টা। টোটাল ইলেকট্রন কয়টা ভাইয়া? 8টা, টোটাল 8টা। তাহলে বসাও 1 2 3 4 5 6, তারপর 7 8, হুন্ডে নীতি। এইবার ভাইয়া বন্ড অর্ডার বের করবো। ফর্মুলা আগের মতোই লেখা আছে, এখানে লেখা আছে বন্ড অর্ডার। চলো বের করে ফেলি বন্ড অর্ডার। কত হবে বলো ভাইয়া? বন্ডিং অরবিটাল ইলেকট্রন কয়টা আছে দেখি চলো। বন্ডিং অরবিটালে ইলেকট্রন কয়টা আছে দেখি চলো। এই যে 2টা, এনে আছে 2টা, কয়টা হলো? 4টা। আর এইখানে আছে কয়টা? এখানে আছে 6টা। তাহলে কয়টা হলো? 2 4 আর এখানে আছে 6টা, কয়টা হলো? 10টা। তাহলে বন্ডিংয়ে আছে কয়টা? এখানে বন্ডিংয়ে আছে 10টা। বন্ডিংয়ে আছে কয়টা? 10টা। ওকে, বন্ডিংয়ে আছে 10টা, বুঝলাম। বন্ডিংয়ে আছে কয়টা? 10টা, বুঝলাম। এবার দেখি অ্যান্টি বন্ডিং। অ্যান্টিতে এখানে 2টা, এখানে 2টা, 4টা আর এইখানেও 2টা। দেখো ভাইয়া 2টা আর এইখানে 2টা, তাহলে 2, তারপর 2 4 আর এইখানে 2 6। তাহলে অ্যান্টি বন্ডিং আছে 6টা, এনেছিল 10টা। ঠিক আছে, ওকে চলো এবার ভ্যালুগুলো বসাই দিই। তাহলে বন্ডিংয়ে ছিল 10টা, অ্যান্টি বন্ডিংয়ে ছিল 4টা না 6টা? কয়টা ছিল? 2 4 6টা, নট 4, 6 ভাগ 2। তাহলে 10 বিয়োগ 6, তার মানে 4 ভাগ 2। তাহলে এখানে কি হবে? 2। এই জন্য ভাইয়া তুমি যখন ছোটোবেলায় দেখতা অক্সিজেনের অণুর যখন গঠন আঁকতা, তখন তুমি এই যে এরকম করতা। হ্যাঁ, এই যে এরকম করতা, 2টা বন্ধন দিতা, কারণ এখানে বন্ড অর্ডার 2, বন্ধন ক্রম বন্ড অর্ডার 2। আশা করি সব বুঝছি। এবার এখান থেকে একটা মজার কাহিনী আমি তোমাদের একটু বলি। সবাই একটু খেয়াল করো। আলটিমেটলি মনোযোগ দিবা। আলটিমেটলি কিন্তু এই ভিতরের এস অরবিটাল এটা কিন্তু কাউন্টিংয়ে না নিলেও চলতেছিল। দেখো কাউন্টিংয়ে না নিলেও চলতেছিল, মানে বাইরের শক্তিস্তরটা কাউন্টিংয়ে নিলেই চলে। বাইরের শক্তিস্তর বলতে খেয়াল করো, এইখানের এই যে দেখো 1s, এইখানের 1s এটা কিন্তু সমান ভাগে স্প্লিট হয়ে যাচ্ছে, 4টা ইলেকট্রন 2 2, তাহলে কাটাকাটি। দেখো এই দেখো 2 আর এই 2 কাটাকাটি চলে যায়। এখানের 2, এখানের 2, ভাই কাটাকাটি বলতে কি বুঝাইতেছেন আপনি? হ্যাঁ, এখানে দেখো বন্ডিং অরবিটালে ইলেকট্রন মাইনাস বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন। তাহলে এখানে যখন তুমি এস অরবিটালের ক্ষেত্রে বসাবা, এস অরবিটালের ক্ষেত্রে ধরো প্রথম 2টা এস অরবিটালের ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে ধরো তুমি এটার ক্ষেত্রে চিন্তা করতেছো, এই দুটার ক্ষেত্রে বন্ডিং এ কয়টা? 2টা, অ্যান্টি বন্ডিং এ কয়টা? 2টা, ভাগ 2, এটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। দেখো এইটার ক্ষেত্রে, এবার এটার ক্ষেত্রে চিন্তা করো, বন্ডিং এ 2টা, অ্যান্টি বন্ডিং এ 2টা, ভাগ 2, কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে দেখো এইটার অ্যাকচুয়ালি পার্টিসিপেশনস আমার পুরো কাউন্টিংয়ে আসতেছে না। ভাই আর একটু ডিটেইলসে বলে দেখো, এইখানে দেখাই তোমাকে, তাহলে তুমি বুঝে যাবা। এইখানে তুমি কাউন্টিংটা করো তো, এই যে এইখানে কাউন্টিংটা করো। বন্ডিংয়ে কয়টা ভাই? 6টা, অ্যান্টি বন্ডিংয়ে 2টা, ভাগ 2, তুমি দেখো কত আসে? এখানে 2ই আসবে। তাহলে তুমি দেখো অ্যান্সার তুমি যদি ভাইয়া এইগুলারে কাউন্ট নাও করো, এই যে এইগুলারে কাউন্ট নাও করো, এইগুলারে তুমি যদি কাউন্ট নাও করো, খুব বেশি সমস্যা হচ্ছে না। এই যে এইটা কাউন্ট না করলেও খুব বেশি সমস্যা হচ্ছে না, কারণ এগুলার ভ্যালু কই আসতেছে? 0 আসতেছে। তাহলে তুমি যদি শুরুর দিকে এইটা আর এইটা নিয়ে নাও, তাইলেই হয়ে যাচ্ছে। সো আমার এইগুলা কিন্তু খুব বেশি পারফরমেন্সে আসতেছে না। এই যে দেখো একটা ট্রিক্স বের করে ফেললাম। তুমি যদি না বুঝো, তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করো। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে বের করি, চলো দেখো। এইখানে তুমি যদি বন্ড অর্ডার বের করো, তাহলে এখানে বন্ড অর্ডার কত হবে? বন্ডিং আছে 2টা, অ্যান্টি বন্ডিং আছে 2টা, তাহলে 2 - 2 ডিভাইড বাই 2, দেখো 0 চলে আসছে। এইখানে বের করো ভাইয়া, বন্ডিং আছে 2টা, অ্যান্টি বন্ডিং আছে 2টা, ভাগ 2, এটা 0 চলে আসছে। এবার এটার ক্ষেত্রে বের করো, দেখো বন্ডিং আছে কয়টা? 6টা, অ্যান্টি বন্ডিং এ 0, ভাগ 2, দেখো অ্যান্সার কি আসছে? 3 আসছে। দেখো অ্যান্সার মিলে গেছে। তার মানে জিনিসটা কি দাঁড়াইতেছে, যেটা আমি বললাম ভাইয়া, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো এই মানুষ নেওয়া যে কথা না নেওয়াও একই কথাই। ঠিক আছে, নেওয়া যে কথা না নেওয়াও একই কথাই। সো তোমার খুব বেশি ম্যাটার করতেছে না।
আচ্ছা যদি এটা বুঝে থাকো ভাইয়া চলো তো তাহলে আমরা এটা খুব সহজে কি করে ফেলতে পারতাম। হ্যাঁ ভাইয়া খুব সহজেই করে ফেলতে পারতাম। চলো দেখি এইটার ক্ষেত্রে একটু করে দেখি, পরে দেখি। চলো দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন, হ্যাঁ 7 কি আছে 1s2, তারপর হচ্ছে 2s2, 2p3, NO আরেকটা পরমাণু কি এবার কিন্তু অক্সিজেন আরেকটা পরমাণু চলে আসছে O8, তাহলে এবার কি আসবে 1s2, 2s2, 2p4 করতেছি যদিও এমওটি, বাট আমি যদি ডিবিটির মতো অ্যাপ্লাই করি তাহলেও হয়। এই যে দেখো এই দুটো দিয়ে কাজ করব, তাহলে এই দুটো দিয়ে কাজ করলে এখন তুমি বলো টোটাল ইলেকট্রন কয়টা আছে এখানে, বলো বলো টোটাল ইলেকট্রন কয়টা, একটু খেয়াল করো আমি আস্তে আস্তে লিখি। টোটাল ইলেকট্রন কয়টা 7টা। টোটাল অরবিটাল, টোটাল অরবিটাল এই দুজনের ক্ষেত্রে কিন্তু চিন্তা করতেছি, কারণ ভিতরেগুলো চিন্তা করার যে কথা না করাও একই কথা। টোটাল অরবিটাল 6টা, টোটাল অরবিটাল কয়টা 6টা, টোটাল অরবিটাল 6টা। বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল, বন্ডিং কয়টা হবে 6টা, যেহেতু টোটাল অরবিটাল বন্ডিং কয়টা হবে, তুমি বলবো ভাই বন্ডিং হবে 3টা। অ্যান্টি বন্ডিং কয়টা হবে, অ্যান্টি বন্ডিং কয়টা হবে ভাইয়া, অ্যান্টি বন্ডিং হবে 3টা। এই তো স্বাভাবিক 50-50, অ্যান্টি বন্ডিংও কয়টা হবে 3টা হবে। এই যে ভাই দেখেন আপনার জীবন অনেক সহজ হয়ে গেছে। আপনি টোটাল ইলেকট্রন কাউন্ট করছেন, টোটাল অরবিটাল কাউন্ট করছেন, কারণ পি অরবিটালে 3টা করে অরবিটাল থাকে, px, py, তারপর কি থাকে pz, এখানেও ভাই কি সেম, এটাও তো পি অরবিটাল, তাহলে px, py, তারপর কি pz। দেখেন ভাইয়া দেখেন আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন, সবগুলোর ক্ষেত্রে আপনি বের করে ফেলছেন px, py, pz সব বের করে ফেলছেন। এখন বন্ড অর্ডার কীভাবে বের করে, বন্ডিং। তাহলে এখন দেখো আমি ঘরটা এঁকে ফেলি, চলো ঘরটা এঁকে ফেলি। তাহলে নিচে হচ্ছে বন্ডিং, নিচে হচ্ছে বন্ডিং, নিচে হচ্ছে বন্ডিং, নিচে হচ্ছে বন্ডিং, আর উপরে কি তা এই উপরে হচ্ছে অ্যান্টি বন্ডিং, উপরে কি তা অ্যান্টি বন্ডিং দেও, 3টা নিচে 3টা উপরে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন কয়টা 7টা, তাহলে 1 2 3 হুন্ডে নীতি, তারপর 4 5 6 আব্বা নীতিতে সবার আগে গেছে, এটা বন্ডিং, এটা কি তা বন্ডিং, এটা কি তা বন্ডিং, এটা কি তা, এটা হচ্ছে অ্যান্টি অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং। ইলেকট্রন আছে 7টা, দিয়ে দেবো 7টা। এবার আমি একটু চলো করি ইলেকট্রনের বন্ডিং অরবিটাল কয়টা আছে ভাইয়া 6টা। অ্যান্টি বন্ডিংয়ে কয়টা আছে, অ্যান্টি 6টাই তো, ছড়াই তো আছে। অ্যান্টি বন্ডিং আছে একটা, সারছে তো ভগ্নাংশ চলে আসবে, সমস্যা কি আসুক, প্যারা কি, প্যারা নাই তো ভাইয়া, প্যারা নাই। তাহলে বন্ড ওয়ার্ডার, হ্যাঁ বন্ড ওয়ার্ডার, বন্ড ওয়ার্ডার 6 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে 5 ডিভাইড বাই 2, এটা কত আসবে 2.5, 2.5। এখন তুমি কি বলবা ভাই তাহলে কি এইখানে 2টা হাত দিয়ে আর অর্ধেকটা হাত দিব, যেহেতু বন্ড অর্ডার আপনি শিখাইছিলেন, বন্ড অর্ডার যা আসে যেমন 3টা আসছিল 3টা হাত দিছিলাম, অক্সিজেনের ক্ষেত্রে 2টা হাত দিছিল 2টা হাত দিছিলাম। এখন এনে তো ভাই ফ্র্যাকশন চলে আসছে, এটার মানে কি তা, এটার মানে কি তা, এটার মানেটা বুঝতে হবে, এটার মানেটা বুঝতে হবে, এটার মানেটা বুঝতে হবে। ধরো 2.5, হ্যাঁ বন্ড অর্ডার 2.5, এটার মানে কি, এটার মানে হচ্ছে ভাইয়া 2 + 0.5, 0.5। এই 2 হচ্ছে বন্ডের মান, কয়টা হাত দিবা 2টা হাত দিবা। আর এই 0.5, এই 0.5 এটা কি বোঝায় ভাই, এই 0.5 দিয়ে 2টা সিগনিফিকেন্স আছে, 2টা সিগনিফিকেন্স আছে, 2টা সিগনিফিকেন্স। একটা হচ্ছে রেজোনেন্স, রেজোনেন্স, রেজোনেন্স হবে, রেজোনেন্স হবে, রেজোনেন্স হবে, রেজোনেন্স হবে মাস্ট। যখনই তুমি দেখবা বন্ড অর্ডার ফ্র্যাকশন, তার মানে এখানে রেজোনেন্স মাস্ট, রেজোনেন্স মাস্ট, রেজোনেন্স মাস্ট, রেজোনেন্স মাস্ট, রেজোনেন্স মাস্ট, 100% রেজোনেন্স হবে, রেজোনেন্স হবে। আরেকটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি, ইলেকট্রন ক্লাউড ডেনসিটি, ইলেকট্রন ক্লাউড ডেনসিটি, ইলেকট্রন ক্লাউড ডেনসিটি, ইলেকট্রন ক্লাউড ডেনসিটি। এই যে দেখো ভাইয়া, সো বন্ড অর্ডার যখনই ভাই তুমি যেরকম ফ্র্যাকশন দেখবা, তার মানে এইখানে অবশ্যই এই নাইট্রিক অক্সাইড NO এখানে ভাইয়া রেজোনেন্স হবে, 100% রেজোনেন্স হবে, 100% রেজোনেন্স হবে। এবং এই দুইটা দিয়ে বোঝাচ্ছে 2টা হাত থাকবে, আর এটা দিয়ে কি বোঝাচ্ছে ভাইয়া, কি বোঝাচ্ছে, এখানে রেজোনেন্স হবে, আর এখানে অনেক বেশি ইলেকট্রনের আধিক্য আছে, অনেক বেশি ইলেকট্রনের আধিক্য আছে। তুমি একটু দেখা এটার গঠনটা আঁকলে তুমি বুঝবা। দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে বন্ধন করে দিবা 2টা, এবার একটু ইলেকট্রনগুলো বসাও, তুমি একটু দেখো ইলেকট্রনগুলো বসাইলে বুঝে যাবা। দেখো নাইট্রোজেনের বাইরে থাকে কয়টা 5টা, তাহলে 2 4, এখানে দেখো 3, এই যে দেখো 4, এই যে দেখো একটা 5টা। অক্সিজেনের বাইরে কটা থাকে, অক্সিজেনের বাইরে কটা থাকে ভাইয়া, অক্সিজেনের বাইরে থাকে 6টা, তাহলে দেও একটা, এই একটা দিলা 2টা 3টা 4টা 5টা 6টা। তুমি দেখো এই কম্পাউন্ডের মধ্যে, তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় দেখো এখানে কি ইলেকট্রনের আধিক্য আছে না নাই, ইলেকট্রনের আধিক্য আছে না নাই। তুমি বলবা আল্লাহ রে আল্লাহ, বন্ধনে 4টা গেছে আর বাকি সবাই খালি বসে আছে বন্ধন করার জন্য। এবং এখানে কিন্তু চমৎকার ওয়েতে রেজোনেন্স হয়। রেজোনেন্স জিনিসটা আমি একটু পরে বুঝাচ্ছি, বাট রেজোনেন্স হয়। তুমি দেখো এখানে ইলেকট্রনের কি পরিমাণ আধিক্য আছে, কি পরিমাণ আধিক্য আছে, জাস্ট খেয়াল করো কি পরিমাণ আধিক্য আছে। আচ্ছা, সো এখানে ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি আছে এবং কি আছে, রেজোনেন্স হবে। ওকে, বুঝে গেলাম,
ভাই এই যে ট্রিক্সগুলো বের করলাম, এখন দেখো আমরা ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সহজেই কিভাবে বন্ড অর্ডার বের করে ফেলতে পারি। তুমি যদি খালি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলেই হবে, ঠান্ডা মাথায় চিন্তা করলেই হবে। দেখো আমরা এদের সবার ক্ষেত্রে বন্ড অর্ডার বের করবো, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে কার্বন মনোক্সাইড, এখানে কে কে আছে? কার্বন আছে আর কি আছে? অক্সিজেন। কার্বনের পিতে কয়টা থাকে? 2p-তে কয়টা থাকে? তুমি বলো। কার্বনের 2p-তে থাকে 2টা, আর অক্সিজেনের 2p-তে কয়টা থাকে ভাই? অক্সিজেনের 2p-তে থাকে 4টা। তাহলে এইবার টোটাল, এখানে আমি যদি বলি টোটাল ইলেকট্রন, খেয়াল করো ভাইয়া, টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা। টোটাল অরবিটাল আমি কিন্তু একটাই দেখাবো, এগুলো পরে দেখবা খালি ধুমধারাক্কা লিখবো। টোটাল অরবিটাল 6টা। বন্ডিং অরবিটাল কয়টা ভাইয়া? 3টা। অ্যান্টি বন্ডিং অরবিটাল এটাও কয়টা? 3টা। এই যে আমার খেলাধুলা হয়ে গেছে, ভাই, সব শেষ। তাহলে বন্ডিং আসবে 3টা, অ্যান্টি বন্ডিং আসবে 3টা। টোটাল ইলেকট্রন কয়টা ভাইয়া? টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা। 1 2 3 4 5 6। টোটাল ইলেকট্রন কয়টা? 6টা। দিয়ে দিলাম। এটা হচ্ছে বন্ডিং, আর এটা কি তা? এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, ঠিক আছে? অ্যান্টি বন্ডিং হয়ে গেল। এখন তাহলে এখানে বন্ড অর্ডার কিভাবে বের করবো? বন্ড অর্ডার কত হবে? বন্ডিং আছে 6টা, অ্যান্টি বন্ডিংয়ে নাই, 0/2, তাহলে কত হবে? 3। এখন তোমাদেরকে এখানে একটা মজার কাহিনী দেখাই, দেখো মজার কাহিনী আছে, আরো গল্প আছে, শুনতে যদি চাও দুষ্টমিটা ছেড়ে লক্ষ্মী হয়ে যাও। দেখো শুনো ভাইরা, মজার একটা কাহিনী হচ্ছে এখানে, তোমরা দেখছো কিনা জানি না, আমি যখন ফাইন্ড আউট করতেছিলাম বন্ড অর্ডার, তখন না খুব সহজেই আমি দেখো 6, তাহলে সবগুলোই তো পি অরবিটাল দিয়ে কাজ, নিচে 3টা উপরে 3টা, নিচে করা যাবে উপরে করা যাবে, এটা বের করতে পারি। নিচে 6টাই যাবে সর্বোচ্চ, উপরে বাকিগুলো ঢুকবে। এবার দেখো, এবার একটু খেয়াল করো, একেবারে করবো NO প্লাস। নাইট্রোজেনের পিতে কয়টা আছে? 3টা। অক্সিজেনের পিতে কয়টা আছে? 4টা। তাহলে P3 প্লাস P4, এখানে দিয়ে দিচ্ছ প্লাস, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হবে? 3 প্লাস 4। টোটাল ইলেকট্রন 7টাই ছিল, বাট তুমি একটা প্লাস দিছো, তার মানে একটা ইলেকট্রন কি হয়ে গেছে? চলে গেছে ভাই। তাহলে একটা ইলেকট্রন বাদ দাও, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? 4 3 7, আর এক বাদ দিছো, তাহলে কি 6। তাহলে এবার বন্ডিংয়ে কয়টা যাবে? বন্ডিংয়ে তো ঘর 3টা হবে, তাহলে 6টা ইলেকট্রনই বন্ডিংয়ে যাবে। 6টা ইলেকট্রনই কোথায় যাবে? বন্ডিংয়ে। তাহলে বন্ড অর্ডার কত হবে? উপরে কিন্তু একটাও নাই, বন্ড অর্ডার কত হবে? বন্ডিংয়ে 6টা, কারণ ইলেকট্রনই আছে 6টা, অ্যান্টি বন্ডিংয়ে একটাও যাবে না, তাহলে 6 - 0/2, তাহলে এটা কত হবে? 3। তোমার যদি ভাই খুব বেশি কষ্ট হয়, তুমি ওইভাবে আবার লিখে করো, দেখবা মিলে যাবে। বাট এখানে একটা খেয়াল রাখতে হবে, প্লাস আছে, তাহলে একটা ইলেকট্রন চলে যাবে। সো এটা যদি বুঝে থাকি, এবার পরেরটা করি, চলো। O2 2-, তাই না? 2-, হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, O2 2-। তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, তাহলে P4 অক্সিজেন আছে 2টা, তাহলে P4 প্লাস P4 আরো 2-, তার মানে কি? কারণ 2টা অক্সিজেন, তো অক্সিজেনে থাকে P4, ইলেকট্রনিক বিন্যাস যদি করো তাহলে P4 আরো 2টা মাইনাস, তার মানে আরো 2টা ইলেকট্রন আসছে, তাহলে টোটাল ইলেকট্রন 10টা। তাহলে বন্ডিংয়ে কয়টা যাবে? বন্ডিংয়ে যাবে 6টা, উপরে যাবে কয়টা? 4টা। বন্ডিংয়ে 6টা, কারণ 6টাই তো নিতে পারবে, আর উপরে তো নিতে পারবে না, তাহলে বন্ডিংয়ে 6টা, উপরে যাবে 4টা। তাহলে বন্ড অর্ডার বন্ডিংয়ে যাবে 6খানা, অ্যান্টি বন্ডিংয়ে যাবে 4খানা, ভাগ 2, তাহলে 6 - 4, এটা হচ্ছে 2/2, তাহলে এখানে বন্ড অর্ডার হচ্ছে 1। হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। আমি যদি এইটাকে চিন্তা করি, সায়ানাইড মাইনাস, সায়ানাইডে কার্বনে কে থাকে? কার্বনে থাকে P2, নাইট্রোজেনে থাকে P3, তাহলে টোটাল ইলেকট্রন কত হবে ভাইয়া? দেখো টোটাল ইলেকট্রন কত হবে? 2 + 3 আবার -1, তার মানে আরো একটা ইলেকট্রন আসছে, তাহলে 2 + 3 + 1, তাহলে কত হবে? 3 2 5 আর 1 6, তাহলে বন্ড অর্ডার বন্ডিংয়ে যাবে 6টা, অ্যান্টি বন্ডিংয়ে একটাও যাবে? উত্তর হচ্ছে না, কারণ ইলেকট্রনই আছে 6টা, অ্যান্টি বন্ডিংয়ে যাওয়ার মতো রাস্তাই নাই, কারণ বন্ডিংয়ে আছে 3টা ঘরে 6টা ইলেকট্রন চলে আসবে, 6 - 0/2, তাহলে অ্যান্সার কত হবে? 3। দেখো এটার বন্ড অর্ডার 3 হয়ে গেছে। এই তো হয়ে গেছে। সো এবার দেখো আমরা একটু করি হাইড্রোজেন H2, হ্যাঁ হাইড্রোজেন H2, তাহলে ইলেকট্রন কি হবে? এসে আছে একটা, আরও আছে এসে একটা, হাইড্রোজেনের s অরবিটাল, তাহলে টোটাল ইলেকট্রন 2টা, বন্ডিংয়ে যাবে একটা অরবিটাল, অ্যান্টি বন্ডিংয়ে যাবে একটা অরবিটাল, আর বন্ডিংয়ে একটা অরবিটালে আমার টোটাল 2টা ইলেকট্রন থাকবে, তাহলে বন্ড অর্ডার বন্ডিংয়ে 2টা, অ্যান্টি বন্ডিংয়ে নাই, /2, অ্যান্সার হচ্ছে 1। শেষ ভাইয়া, শেষ। ওকে, এবার হিলিয়াম 2,
হিলিয়াম হচ্ছে এস অরবিটাল দুইটা, এখানেও এস অরবিটালে দুইটা, ইলেকট্রন কয়টা? চারটা। তাহলে বন্ডিংয়ে যাবে দুইটা, অ্যান্টি বন্ডিংয়ে যাবে দুইটা, বন্ডিং অরবিটাল। তাহলে বন্ডিংয়ে যাবে দুইটা, অ্যান্টি বন্ডিংয়ে যাবে দুইটা, তাহলে বন্ডিংয়ে দুইটা, অ্যান্টি বন্ডিংয়ে দুইটা ভাগ 2 ইকুয়ালস টু কত ভাইয়া? ইকুয়ালস টু হচ্ছে 0, ইকুয়ালস টু হচ্ছে 0। হিলিয়াম 2, তারপর হচ্ছে নিয়ন 2, তাহলে এখানে কি নিয়ন হচ্ছে পি অরবিটাল, P6 প্লাস P6 আর কিছু নাই, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 12টা, তাহলে 6টা যাবে বন্ডিংয়ে, অ্যান্টি বন্ডিংয়ে 6টা, তাহলে বন্ড অর্ডার 6 বিয়োগ 6 ভাগ 2, তাহলে এখানেও আনসার কত? 0। আর্গনও কিন্তু P6, আর্গনও সেম, আর্গন 2, এখানেও হচ্ছে P6 প্লাস P6, তাহলে 12টা। তাহলে এখন এইখানে যদি আপনি বন্ড অর্ডার বের করেন, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হবে? টোটাল ইলেকট্রন এখানে কয়টা হবে? বন্ডিংয়ে যাবে 6টা, অ্যান্টি বন্ডিংয়ে 6টা ভাগ 2, তাহলে অ্যান্সার হবে, দেখো 3 লিখতেছি, মাথাটাতে গেছে 0, হ্যাঁ 6 বিয়োগ 6 ভাগ 2, অ্যান্সার হচ্ছে 0, হ্যাঁ অ্যান্সার কিন্তু 0। ওকে, সো আমরা অনেক কিছু শিখলাম, অনেকগুলো বন্ড অর্ডার শিখলাম। এখন এ থেকে শিখে লাভ কী আছে? কিছু লাভ আছে ভাইয়া, জীবন যুদ্ধে তো আর হুদায় শিখি নাই, আমাদের কিছু লাভ আছে। সো লাভগুলো একটু দেখি। লাভ ছাড়া তো কেউ আগাইতে চায় না, তাই না? সিগনিফিকেন্স, তাৎপর্য অফ বন্ড অর্ডার, এটা তাৎপর্য কি? হ্যাঁ মনে রাখবো ভাইয়া, একটা তাৎপর্য হচ্ছে বন্ড অর্ডার ইকুয়ালস টু 0, তারপর হচ্ছে বন্ড অর্ডার ইকুয়ালস টু ফ্র্যাকশনের বাংলা হচ্ছে ভগ্নাংশ। এই দুটো তাৎপর্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন বন্ড অর্ডার ইকুয়ালস টু 0, এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে ভাইয়া ওই দুটা মৌল বা পরমাণুর মধ্যে কোনো বন্ধন হয় না, কোনো বন্ধন এক্সিস্ট করে না, অর্থাৎ ওই মৌলটা এক পারমাণবিক, যেরকম নিষ্ক্রিয় গ্যাস। তুমি দেখো হিলিয়াম 2, এটা কি এক্সিস্ট করে প্রকৃতিতে? তুমি দেখো তো ভাইয়া, হিলিয়াম 2 এক্সিস্ট করে না ভাই, এক্সিস্ট করে না। নিয়ন 2 এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না। আর্গন 2 এক্সিস্ট করে না। এরা প্রকৃতিতে কিভাবে এক্সিস্ট করে? আর্গন আকারে এক্সিস্ট করে। নিয়ন কিভাবে এক্সিস্ট করে? শুধু নিয়ন আকারে এক্সিস্ট করে। হিলিয়াম 2 কিভাবে এক্সিস্ট করে? শুধু হিলিয়াম আকারে এক্সিস্ট করে। এটা কিন্তু ভাইয়া, এটা কিন্তু কখনোই ডায়াটমিক না। যদি ওখানে লিখে রাখছিলাম, এটা কিন্তু ডায়াটমিক না। আচ্ছা, বন্ড অর্ডার ফ্র্যাকশন, এটার মানে কি আমি বলছি? রেজোনেন্স হবে। আর এটা কি বলছিলাম? ইলেকট্রনের অনেক বেশি ঘনত্ব আছে ওই জায়গাটায়। যখনই তুমি দেখবা বন্ড অর্ডার ফ্র্যাকশন চলে আসছে, তার মানে সেখানে ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি অনেক বেশি। দ্যাটস ইট। এই যেটা বলছিলাম, বন্ড অর্ডার রেজোনেন্স হলে, বন্ড অর্ডার ভগ্নাংশ হলে এটা কি হবে? রেজোনেন্স হবে। সো দেখো আমরা যেটা বের করছিলাম, ওই যে NO নাইট্রিক অক্সাইড, এটার ক্ষেত্রে বের করছিলাম, তোমাদেরকে দেখাইছিলামও কিন্তু। হ্যাঁ, এখানে যদি বের করতে চাই P, আবার এখানে হচ্ছে P, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, টোটাল ইলেকট্রন কয়টা? 7টা। তাহলে খুব সহজেই বের করতে পারবা। বন্ড অর্ডার কিভাবে হবে? 7টা, 6টা যাবে কোথায়? বন্ডিংয়ে, একটা যাবে কোথায়? অ্যান্টি বন্ডিংয়ে, ডিভাইড বাই 2, তাহলে 5/2, তাহলে অ্যান্সার হচ্ছে 2.5। এটার মানে আমি তোমাদেরকে শিখাইছিলাম 2 প্লাস 0.5, তার মানে এখানে বন্ড হচ্ছে দুইটা, এটা হচ্ছে বন্ড, আর এটা দিয়ে কি বোঝায়? দুইটা জিনিস বোঝায়। এক বোঝায় যে ভাই এখানে রেজোনেন্স আছে, আর এটা কি বোঝায়? ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি আছে, অনেক বেশি ক্লাউড ডেন্সিটি আছে এই যৌগটার ক্ষেত্রে, এই যৌগগুলোর ক্ষেত্রে। আশা করি সবাই এটুকু আমরা বুঝতে পারছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এইবার খুবই চমৎকার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে MOT থেকে এটা বের করা যায়। সেটা হচ্ছে পি ব্লকের ক্ষেত্রে দুটি পি অরবিটালে যদি মোট 2, 6, 10টি ইলেকট্রন থাকে, তাহলে সেটা ডায়া, বাকি সব প্যারা। এটা মনে রাখবা, এটা বাকি সব প্যারা। এটার কাহিনীটা কি ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, প্যারা ডায়া, এটা হচ্ছে ফেরো একসাথে থাকবে। এটা যদিও এটা মানে করার জন্য হয়ে গেছে, এটা ফেরো ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরো চুম্বক। হ্যাঁ, ফেরাম্যাগনেটিক। আচ্ছা, সো আমি তোমাকে যদি জিজ্ঞেস করি গ্রুপ 1, হ্যাঁ গ্রুপ 1 এর বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? তুমি বলবো ভাইয়া গ্রুপ 1 তো ইজি, গ্রুপ 1 এর বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? গ্রুপ 1 এর বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? কয়টা ইলেকট্রন? একটা। তাহলে এটা কি চুম্বক ভাইয়া? এটা হচ্ছে প্যারা চুম্বক, অর্থাৎ এটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হবে নাকি বিকর্ষিত হবে? এটা আকর্ষিত হবে, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে, এটা হচ্ছে প্যারা চুম্বক। এবার ধরো আমি তোমাকে বললাম গ্রুপ 2,
গ্রুপ টু এর বাইরে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? তুমি বলো ভাই দুইটা আছে, এবং দুইটা কিভাবে স্পিনে আছে? বিপরীত স্পিনে আছে। তাহলে এটা কি হবে? এই যে দেখো বিপরীত স্পিনে যদি থাকে তাহলে সেটা কি চুম্বক হয়? ডায়া চুম্বক হয়। একটা স্পিনে থাকলে সেটা কি চুম্বক হয়? প্যারাচুম্বক হয়। আর ফেরোচুম্বকের কথা মনে রাখবো আমরা ফিকোনি। ফেরোচুম্বকের কথা মনে রাখবো কিভাবে? ফিকোনি। ফেরোচুম্বক কিভাবে মনে রাখবো? ফিকোনি মনে রাখবো ভাইয়া, ফিকোনি। ফেরোচুম্বক মনে রাখবো হচ্ছে ফিকোনি, এটা মনে রাখবো, এটা দিয়ে মনে রাখবো। ফেরোচুম্বক হচ্ছে মনে রাখবো ফিকোনি। এবার আমরা এটা একটু অ্যাপ্লাই করি। পি ব্লকের ক্ষেত্রে দুটি পি অরবিটালে মোট যদি 2, 6, 10টি ইলেকট্রন থাকে তাহলে সেটা ডায়া, বাকি সব প্যারা। আচ্ছা একটা কথা আসতে পারে যে ভাই 2, 6, 10 এরপরে তো আসতে পারে, তাহলে 4 করে ব্যবধান, তারপর 12, তারপর বা 14 এরকম যদি হয় তাহলে কি রকম হইতে পারে? দেখো 12 হইলে কি হবে? 12 মানে কি? P6 প্লাস P6, তাই না ভাইয়া? P6 প্লাস P6 এটাই তো 12, তাই না? এখন দেখো P6 প্লাস P6 এটার মানে কি জানো? একটা পি অরবিটালে যদি 6টা ইলেকট্রন থাকে, একটা পি অরবিটালে যদি 6টা ইলেকট্রন থাকে সেটা জানো কি হয়ে যায়? তোমরা কিন্তু জানো সেটা কিন্তু কি হয়ে যায়? ইনার্ট গ্যাস হয়ে যায়, নিষ্ক্রিয় গ্যাস হয়ে যায়। সো ইনার্ট গ্যাস নিয়ে আমার মাথা ব্যথা নাই। এটাও কি ভাইয়া? ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। ইনার্ট মানে হচ্ছে নিষ্ক্রিয়, এই জন্য কিন্তু আমরা 2, 6, 10 পর্যন্তই আসি, এরপরে আর আগাই নাই। 2, 6, 10 পর্যন্ত আসি, কারণ দুইটা পি অরবিটালে 2, 6, 10 এর বেশি হইতে পারবে না। 12 সর্বোচ্চ হইতে পারে, 12 হলে সেটা ইনার্ট গ্যাস হয়ে যাচ্ছে। সো 14, 16, 15 এগুলো কিন্তু আসবে না, শুধুমাত্র 2, 6, 10 পর্যন্তই আসবে। কি বলছি? দুটি পি অরবিটালে মোট 2, 6, 10টি ইলেকট্রন থাকলে সেটা ডায়া, বাকি সব প্যারা। এখন তোমার মাথায় যেটা আসতে পারে যে ভাই এরপরে যদি 14 আসে, 12 আসে, 16 আসে, এখন দুইটা পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন একটা পি অরবিটালে থাকতে পারে 6টা, তাহলে দুইটা পি অরবিটালে 12টা হলে সেটা ইনার্ট গ্যাসের স্ট্রাকচার হয়ে যাবে। সো ইনার্ট গ্যাসে আমার মাথা ব্যথা নাই। আচ্ছা ওকে, এবার এখানে আরেকটা পয়েন্ট তোমার মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে ভাইয়া এখানে ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক এগুলো দিয়ে কি বোঝাচ্ছেন? মনে রাখবো ভাইয়া, ডায়াচুম্বক হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ। ডায়াচুম্বক হচ্ছে বিকর্ষণ, মনে রাখি ডায়া হচ্ছে বিকর্ষণ, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ। প্যারা হচ্ছে আকর্ষণ, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা এটা কি করে? আকর্ষণ, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষণ। প্যারা হচ্ছে আকর্ষণ। এবার আমি যদি বলি ফেরো হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা তীব্র আকর্ষণ, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা তীব্র আকর্ষণ। এটা হচ্ছে আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়বো দেখবা ওইখানের অবস্থান্তর মৌলের চৌম্বক ধর্মে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, সো তখন তুমি এটা বেশ ভালো আইডিয়া পাবা। এবার দেখো আমরা এটার কিছু এক্সাম্পল করি। ধরো ফার্স্টেই তোমাকে বললাম অক্সিজেন, এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে একটু দেখি চলো। তাহলে অক্সিজেন আছে 2টা, তাহলে P4 প্লাস কি P4, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? 8টা। তাহলে এটা কি চুম্বক হবে বলো? ভাইরা বলে ফেলো। তুমি বলবা 2, 6, 10, 2, 6, 10 নাই, তাহলে এটা কি? প্যারা। এটা কি চুম্বক? প্যারা চুম্বক। এবার আমি যদি তোমাকে বলি O2 2-, তাহলে এটা কি হবে? তাহলে এটা হচ্ছে, তুমি একটু খেয়াল করো ভাইরা, এটা কি হবে? তুমি বলবো ভাইয়া এনে আছে P4 প্লাস P4, ঠিক আছে, আরও 2- মানে আরও 2টা ইলেকট্রন আসছে, তাহলে 10। তাহলে 10 হলে কি হয়? দেখো 2, 6, 10, তাহলে সেটা কি হয়? ডায়া, 2টা 10, ঠিক আছে। এবার সি নাম্বার, এবার ধরো আমি তোমাকে বললাম O2-, ও অক্সাইড আয়ন, হ্যাঁ অক্সাইড আয়ন, তাহলে এটা কি হবে? এখানে দেখো পি আছে একটা, তাহলে P4 আর সাথে আরও 2টা আছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন কয়টা আসলো? 6টা, তাহলে 2, 6, 10, তাহলে এটাও কি? এটাও হচ্ছে ডায়া চুম্বক। এটাও কি ভাইয়া? ডায়া চুম্বক, ঠিক আছে। এটাও কি? ডায়া চুম্বক, ঠিক আছে। এবার ধরো ডি নাম্বার, এবার ধরো আমি তোমাকে দিলাম CN-, তাহলে এখানে কি হবে? কার্বনে আছে কয়টা? কার্বনে আছে P2 আর নাইট্রোজেনে আছে P3, আবার এখানে আবার একটা এক আছে, তাহলে এটা কি হবে? দেখো কার্বনে পিতে 2টা আছে, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো কার্বনে দেখবা পিতে 2টা পাবা, নাইট্রোজেনে আছে 3টা, আর এখানে একটা মাইনাসের জন্য +1 দিছি, তাহলে 3, 2, 5 আর 1 6, তাহলে এটা কি ভাইয়া? 6 হচ্ছে ডায়া, ওকে। সো আমরা আরেকটা এক্সাম্পল করি। আমরা ধরো হচ্ছে NO+, এটা চিন্তা করতেছি, নাইট্রোজেনে P আছে 3টা, অক্সিজেনে P আছে 4টা, আর হচ্ছে একটা প্লাস আছে, প্লাস মানে হচ্ছে ইলেকট্রনটা চলে গেছে, তাহলে মাইনাস করে দাও, তাহলে 4, 3, 7 বিয়োগ 1, তাহলে হচ্ছে 6, তাহলে আগের মতোই এটা হচ্ছে ডায়া, হ্যাঁ ডায়া। এবার লাস্ট আরেকটা এক্সাম্পল করি, সেটা হচ্ছে CO+, খেয়াল করো ভাইয়া, কার্বনে আছে 2টা, অক্সিজেনে আছে 4টা, প্লাস যেহেতু তাহলে -1, তাহলে 4, 2, 6 বিয়োগ 1, তাহলে 5, তাহলে 5 হলে সেটা হচ্ছে প্যারা। এটা কিন্তু মাঝে মাঝে এগুলো আসে, MCQ আসে, যে নিচের কোনটি ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক, এটা খেয়াল রাখো। আর এখানে ওটা খেয়াল রাখো গ্রুপ 1 আর গ্রুপ 2 কি হবে। গ্রুপ 1 হচ্ছে সবসময় প্যারাম্যাগনেটিক, গ্রুপ 2 হচ্ছে ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। আর এখানে তো আমি জিনিসটা বুঝিয়েই দিলাম, এটা পুরোটা কিন্তু MOT-র একটা অ্যাপ্লিকেশন।
এটা অলরেডি বলে ফেলছি, এটা অলরেডি বলে ফেলছি, এটা অলরেডি বলে ফেলছি, এটা অলরেডি বলে ফেলছি। ধরো এবার আমি তোমাকে যদি এরকম দেই, আমরা এটা মনে হয় করছি, এটা করছি না, এটা করি নাই। ধরো আমি তোমাকে বললাম NO, এটা কি হবে NO, তাহলে এখানে পিতে আছে কয়টা, 3টা, পিতে আছে 3টা, অক্সিজেন আছে 4টা, তাহলে এখানে কি আছে 7টা, তাহলে 3 আর 4, আর তো কিছু নাই, ঠিক আছে, আর কিছু আছে না, তাহলে এটা কি হবে প্যারা, এটা কি হবে প্যারা। আমরা কিন্তু এগুলোর অনেকগুলো এক্সাম্পল দেখলাম, প্রায় এটা আরেকটা এক্সাম্পল দেখলাম আর কি। হ্যাঁ, সো মনে রাখবা দুটি পি অরবিটালে যদি এরকম 2, 6, 10টি ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে ডায়া, বাকি সব প্যারা, বাকি সব প্যারা, বাকি সব প্যারা। ওকে, সো এইবার যদি এইখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, এগুলো কিন্তু পলিঅ্যাটমিক, সরি মানে একটা পরমাণু একটা পরমাণু, দুইটা পরমাণু মিলে হয়েছে। দেখো এখানে একটা 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 এনে দুইটা একই জাতীয় পরমাণু, মানে সহজ ভাষায় সেম, সহজ জিনিস ছিল। বাট এইবার দেখো জিনিসটা একটু ডিফারেন্ট। এইবার দেখো ডিফারেন্টটা কি, কার্বন আর অক্সিজেন আছে দুইটা, হাইড্রোজেন অক্সিজেন এখানে দুইজন, হাইড্রোজেন আছে দুইটা, কার্বন হাইড্রোজেন আছে 4টা, NO3 মাইনাস, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে 3টা, SO4 2 মাইনাস, এখানে সালফার অক্সিজেন আছে 4টা। এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? ওকে, সো আমরা এবার একটু চিন্তা করি, খেয়াল করো ভাইরা, এখানে বন্ড অর্ডারটা কেমনে বের করে? এখানে বন্ড অর্ডার বের করার কিছু রাস্তা আছে। বন্ড অর্ডার বের করার রাস্তা হচ্ছে, বন্ড অর্ডার বের করার রাস্তা হচ্ছে কয়টা বন্ধন আছে, আরেকটা হচ্ছে কয় জনের সাথে বন্ধন আছে। কি বললাম ভাইয়া সংজ্ঞাটা? কয়টা বন্ধন আছে, আর এটা কি বললাম, কয় জনের সাথে বন্ধন আছে, এইটা দিয়ে আমরা বের করতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি চাইলেই পলি অ্যাটমিকের ক্ষেত্রে বন্ড অর্ডার বের করে ফেলতে পারবা, পলি অ্যাটমিকের ক্ষেত্রে বন্ড অর্ডার বের করে ফেলতে পারবা, পলি অ্যাটমিকের ক্ষেত্রে বন্ড অর্ডার বের করে ফেলতে পারবা, এটা দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারবা, খুব সহজেই বের করে ফেলতে পারবা। হ্যাঁ, এটা কোথাও নিতে পারতেছি না, আল্লাহ, তাহলে এনে থাক, সরাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সো কার্বন ডাইঅক্সাইড খেয়াল করো ভাইরা, কার্বন ডাইঅক্সাইডের তুমি গঠনটা একটু আঁকো, কার্বন ডাইঅক্সাইডের গঠনটা একটু আঁকো, ঠিক আছে। সো এটা আমি এ নাম্বার দিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। তাহলে বন্ড অর্ডার, বন্ড অর্ডার শর্ট ফর্ম লিখলাম, হ্যাঁ বন্ড অর্ডার, এটা কার নাম্বারটা, এ নাম্বারটা বের করতেছি, এ নাম্বারটা বের করতেছি। সো একটু খেয়াল করো, বন্ড অর্ডার কয়টা বন্ধন আছে, কয়টা বন্ধন আছে, কয়টা বন্ধন আছে, এখানে কয়টা বন্ধন আছে, 1 2 3 4, কয়টা বন্ধন, 4জন, 4টা বন্ধন, 4টা বন্ধন, 4টা বন্ধন, কয়জনের সাথে আছে, কয়জনের সাথে আছে, 1 2 দুইজন, দুইজনের সাথে আছে, তাহলে বন্ড অর্ডার কত হবে 2, বন্ড অর্ডার কত হবে 2, শেষ ভাই। ওকে হয়ে গেছে ভাই। এবার ধরো এটা হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার, এই ক্ষেত্রে গঠনটা কীরকম, গঠনটা কীরকম, অক্সিজেন, এই যে দেখো ভাই হাইড্রোজেন, এই যে দেখো হাইড্রোজেন, তাহলে এখানে বি নাম্বার, এটার বন্ড অর্ডার কীরকম হবে, বন্ড অর্ডার কি হবে, কয়টা বন্ধন আছে, কয়টা বন্ধন আছে, দুইটা, দুইটা, কয়জনের সাথে আছে, কয়জন, কয়জন বলতে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা, দুইজনের সাথে বন্ধন আছে দুইজন, তাহলে 2, তাহলে বন্ড অর্ডার কত, এখানে হচ্ছে 1, বন্ড অর্ডার কত ভাইয়া 1, বন্ড অর্ডার কত 1। এবার দেখো মিথেন, এটা যদি চিন্তা করো, CH4 কয়টা বন্ধন আছে, 4টা, কয় জনের সাথে আছে, 4 জনের সাথে, 4টা হাইড্রোজেন আছে ভাইয়া, হ্যাঁ, তাহলে এখানে কিভাবে বের করব, বন্ড অর্ডার, বন্ড অর্ডার কয়টা বন্ধন আছে, 4টা, কয় জনের সাথে আছে, 4 জনের সাথেই, তাহলে বন্ড অর্ডার হচ্ছে 1, বন্ড অর্ডার হচ্ছে 1। এবার NO3 মাইনাস, এটার জন্য কিন্তু ভাইয়া গাঠনিক সংকেত জানতে হবে, গাঠনিক সংকেত জানতে হবে। ওকে, NO3 মাইনাস, অক্সিজেন, এইখানে অক্সিজেন, এখানে একটা মাইনাস, আর এইখানেও একটা মাইনাস। আচ্ছা, এই মাইনাসটা যদিও সুইচ করে, আচ্ছা দেখো বের করি, তাহলে এখানে বন্ড অর্ডার বের করব, বন্ড অর্ডার কয়টা বন্ধন আছে, বন্ড অর্ডার কয়টা বন্ধন আছে, কয়টা বন্ধন আছে, 1 2 3 4, 4টা বন্ধন, কয়জনের সাথে, কয়জনের সাথে ভাইয়া 3 জনের সাথে, কয়জনের সাথে 3 জনের সাথে, তাহলে বন্ড অর্ডার কত হবে 4/3, 4/3, চলো বের করি, 4/3, 4/3, তাহলে কত আসতেছে 1.33, 1.33। পোলাপাইন বন্ড অর্ডার ফ্র্যাকশন আসছে, এটার মানে কি, এটার মানে কি তা, এটার মানে কি তা, এনে কি হবে, রেজোনেন্স হবে, এনে কি হবে, রেজোনেন্স হবে, এনে কি হবে, রেজোনেন্স হবে। দেখো SO4 2 মাইনাস, এটার গঠনটা আঁকো, অক্সিজেন মাইনাস, এখানে অক্সিজেন মাইনাস, ঠিক আছে। সো এটার বন্ড অর্ডার বের করব, কয়টা বন্ধন আছে ভাইয়া, বন্ধন আছে 6টা, কয় জনের সাথে আছে, 4 জনের সাথে, তাহলে 6/4, তাহলে 6/4, তাহলে কি আসতেছে 1.5। তাহলে এখানেও কি হবে ভাইয়া, রেজোনেন্স হবে। তোমরা যারা বুঝতেছো না যে রেজোনেন্স মানে কিভাবে কি হয়, এটা একটু দেখাই, দেখো এই রেজোনেন্সটা কেমনে হয় এটা একটু দেখাই, দেখো ভাইয়ারা একটু খেয়াল করো, ভাইয়ারা একটু খেয়াল করো, এখানে কি আছে, একটা মাইনাস আছে, এখানে কি আছে, একটা মাইনাস আছে, খেয়াল করো ভাইয়া। এখানে তুমি চাইলেই খুব সহজেই একটা কাজ করতে পারবা, এই মাইনাসের ইলেকট্রনকে তুমি এখানে দিয়ে দিতে পারবা, যদি দিয়ে দাও এখানে দ্বিবন্ধন হয়ে যাবে, কারণ মাইনাস ইলেকট্রন দিচ্ছ মানে তুমি এখানে দ্বিবন্ধন, তাহলে সালফারের হাত হয়ে যাবে 7টা,
সালফার তো এই অবস্থায় অভ্যস্ত না, সালফার 7টা হাতে অভ্যস্ত না, তাহলে সালফার কি করবে, বলবে ভাই তুমি এই বন্ধন এখানে নিয়ে চলে আসো, তাইলেই সহজে হয়ে যাবে। এই যে দেখো ভাইয়া এই স্ট্রাকচারটা তখন এটা সুইচ করতে থাকে কন্টিনিউয়াসলি, নিজেদের মধ্যে নিজেরা কি করতে থাকে, সুইচ করতে থাকে, নিজেরা কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে কি করতে থাকে, সুইচ করতে থাকে, সুইচ করতে থাকে, নিজেদের মধ্যে অবস্থানটা চেঞ্জ করতে থাকে। মানে জিনিসটা কি হয়ে যায় তখন, এই যে ভাইয়া এইরকম, সরি এইরকম এইরকম, এইখানে অক্সিজেনের উপর তখন চলে আসে মাইনাস, এইখানে ডাবল বন্ড অক্সিজেন, আর এইখানে ভাইয়া আবার দ্বিবন্ধন হয়ে যায়। হ্যাঁ, আর এইখানে কি হয়ে যায়, অক্সিজেন মাইনাস হয়ে যায়। তুমি চাইলে আবার অন্য একটা অক্সিজেনের সাথে ওই জিনিসটা করতে পারো, সেম জিনিসটা করতে, মানে বন্ধনের ঘুরতেছে। রেজোনেন্স মানে হচ্ছে শিফটিং হচ্ছে, এখানে বন্ধনগুলো শিফট হতে থাকবে। যেরকম তুমি যদি চাও ভাইয়া, তুমি যদি চাও যে ভাই আমি এইখানে এই অক্সিজেনটা নিয়ে কাজ করবো, হ্যাঁ দাও, এই যে অক্সিজেনটা দিয়ে দাও, তাহলে এইখানে এই বন্ধনটা এখানে শিফট করায় দাও, দেখো ভাইয়া হয়ে গেছে, দেখো ভাইয়া হয়ে গেছে। তাহলে এইখানে কি হবে, এইখানে অক্সিজেনের উপর মাইনাস চলে আসবে, এই বন্ধনটা এই পাশে চলে আসবে, এইখানে অক্সিজেনের উপর মাইনাস হয়ে যাবে। তুমি দেখো তার গঠনটা আগের মতোই আছে, তার আগের মতোই আছে, সালফারের 6 হাতি আছে এখনো। দেখো এই যে এইটা হচ্ছে রেজোনেন্স। যখনই তুমি দেখবা ফ্র্যাকশন চলে আসছে, এটা হচ্ছে রেজোনেন্স। তোমরা রেজোনেন্সের খুব ভালো আরেকটা এক্সাম্পল দেখছিলা, সেটা ছিল বেনজিনে, আমার মনে হয় যতটুকু মনে পড়ে তোমরা মনে হয় দেখছিলা বেনজিনের একান্তর দ্বিবন্ধন, এরকম একটা কথা পড়ছিলা। ঠিক আছে, এটা একটু দেখাই দিই, দেখো তাহলে তোমাদের ইজি হবে। এখানে একটা পাই বন্ধন ছিল, এখানে একটা পাই বন্ধন ছিল, এখানে একটা পাই বন্ধন ছিল, এখানে একটা হাইড্রোজেন 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 ছিল। মজার কাহিনী কি জানো, মজার গল্প আছে। কি কাহিনী, এই পাই বন্ধন এখানে ঘুরতে পারে, এই পাই বন্ধন এখানে ঘুরতে পারে, এই পাই বন্ধন এখানে ঘুরতে পারে, এই যে ঘোরাটা, এটাই হচ্ছে রেজোনেন্স, এই ঘোরাটাই হচ্ছে রেজোনেন্স। এখন তাহলে তুমি যদি মানে কেউ বলে ভাইয়া বেনজিনে আপনি যদি কার্বন 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 বন্ড ওয়ার্ডার বের করেন, তাহলে কি সেটা পূর্ণ সংখ্যা আসবে নাকি ভগ্নাংশ আসবে? তোমরা ভিডিওটা পজ করে ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি বলবে ভাই এইখানে তো কার্বন কার্বন আমি দেখতেছি পাই বন্ধনে ঘুরতেছে, মানে রেজোনেন্স হচ্ছে, তাহলে অবশ্যই বেনজিনে কার্বন কার্বন যদি আপনি বন্ড ওয়ার্ডার বের করেন তাহলে সেখানে ভগ্নাংশ আসবে। দেখো চলো করি, এই যে দেখো বেনজিনের কার্বন কার্বন বন্ড অর্ডার আর হচ্ছে বেনজিনের কার্বন হাইড্রোজেন বন্ড অর্ডার। চলো বের করি, এটা একটু বের করি। এই এখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এই হচ্ছে বেনজিন আর কি। আমি বেনজিনকে আঁকতেছি ভাই মোহাম্মদ বেনজিন। হ্যাঁ, এইরকম ধরো আমি এই কার্বনকে চিন্তা করতেছি, মনে আছে বন্ড অর্ডার কেমনে বের করে, কয়জনের সাথে বন্ধন আছে, কয়টা বন্ধন আছে, কয়টা বন্ধন আছে আর কয়জনের সাথে আছে। ঠিক আছে, সো এখানে একটু খেয়াল করো, কার্বনের বন্ধন আছে কয়টা, কার্বন কার্বন কিন্তু বের করতেছি, এই যে এটা বের করতেছি, এইটা বের করতেছি, এইটা প্রথমটা বের করতে কার্বন কার্বন। তাহলে কার্বন কার্বনের সাথে কয়জনের কয়টা বন্ধন আছে, একটা দুইটা তিনটা, কার্বন কার্বন, তাহলে কার্বন একটা দুইটা তিনটা, কার্বন কার্বন বন্ধন আছে তিনটা, এই কার্বনের 1 2 3 তিনটা বন্ধন আছে, কয়টা বন্ধন, তিনটা, কয়জনের সাথে কার্বন কার্বন কয়জন আছে, দুইজন, কয়জন আছে, দুইজন, তাহলে এটা কি হবে 1.5 হবে। কার্বন কার্বন বন্ধন আছে তিনটা, কার্বন কার্বন এবং কয়জন আছে, দুইজন আছে, সে দুইজনের সাথে কানেক্টেড আছে, তাহলে এখানে 2 হবে। এবার যদি 2 নাম্বারটা এটা যদি করি, এটা কি বলছে দেখো, কার্বন হাইড্রোজেন বন্ড অর্ডার, এটা যদি বের করো বন্ড অর্ডার কি হবে, কয়টা বন্ধন আছে, এটারই ধরো বের করবো। হ্যাঁ, কার্বন হাইড্রোজেন, ঠিক আছে, এখানে কয়টা বন্ধন আছে, একটা বন্ধন, কয়জনের সাথে কার্বন হাইড্রোজেন কয়জনের সাথে কানেক্ট, একজনের সাথে, তাহলে বন্ড অর্ডার কত, শেষ। এই দেখো হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আমরা আশা করি বুঝতেছি যে যখন ফ্র্যাকশন হবে তখন এখানে কি হবে, রেজোনেন্স হবে। এখানে কিন্তু এই পাইবন কি হয় ভাইয়া, এখানে কিন্তু এই পাইবন কি হয়, ঘুরে, এই পাইবন ঘুরে পাইবন ঘুরে, হ্যাঁ ওই যে ঘুরে 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 মাথা ঘুরে, হ্যাঁ ঘুরে, কার্বনের এই পাইবন কিন্তু এখানে ঘুরে। সো আমরা আশা করি বন্ড অর্ডার নিয়ে আমরা বেশ ভালো বিস্তারিত আইডিয়া পাইছি, সবাই সবকিছু বুঝছো। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে পরের কোনো পার্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।